কেন আমার জীবনে এতটা কষ্ট? কেন সবাই থেকেও আজ কেউ নেই আমার? নাকি টাকা নাই বলে কোনো মূল্য নাই আমার? মানুষের জীবনে কি ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি? কেন মানুষ বুঝে না দামি শার্ট প্যান্ট পরে থাকলে কেউ বড়লোক হয় না? আসল বড়লোক হয়তো মনে। কেন মানুষ সব সময় পোশাকটাকে আগে দেখে? আমি কি কখনো কারো ভালোবাসা পাবো না? সারা জীবন কি আমি শুধু কষ্ট পেয়ে যাব? কথাগুলো বলতে বলতে নিলয়ের গলা ভারী হয়ে আসে। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে তাড়াতাড়ি হাত দিয়ে মুছে ফেলে, কারণ সে জানে কাঁদলে কেউ এসে চোখ মুছিয়ে দেবে না, বরং সবাই হাসবে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে। এই নিলয়, এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? কলেজে যাবি না নাকি আজ? নিলয় হালকা চমকে ওঠে, তারপর নিজের মুখের অভিব্যক্তি ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি এমন ভান করে। হ্যাঁ, যাব, চল। রাহাতের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়, কারণ সে বুঝতে পারে নিলয়ের ভেতরে কিছু একটা চলছে। কিন্তু সে কিছু জিজ্ঞেস করে না, কারণ সে জানে নিলয় নিজের কষ্ট কাউকে সহজে বলতে চায় না। কলেজে পৌঁছাতেই চারপাশে হাসাহাসি, আড্ডা, স্টাইলিশ ছেলে মেয়েদের ভিড়। সবাই যেন নিজেরা নিজেদের জগতে ব্যস্ত। কিন্তু এই ভিড়ের মধ্যেই নিলয় একদম আলাদা। সাধারণ একটা শার্ট, পুরনো জিন্স আর চোখে একরাশ নীরবতা। হঠাৎ করেই কয়েকটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়। ওই দেখ, আমাদের গ্রামের হিরো চলে আসছে। আরে ভাই, আজকে তো নতুন শার্ট পরে এসেছে মনে হচ্ছে, হ্যাঁ? সবাই একসাথে হেসে ওঠে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, শুধু মাথা নিচু করে সব সহ্য করে নেয়। কারণ সে জানে কথা বলতে তারা থামবে না, বরং আরও বাড়বে। ঠিক তখনই সবার দৃষ্টি ঘুরে যায় কলেজের গেটের দিকে। একটা কালো প্রাইভেট কার এসে থামে। দরজা খুলে ধীরে ধীরে নামলো এক মেয়ে। সাদা ড্রেস, খোলা চুল, চোখে সানগ্লাস। তার হাঁটার স্টাইলেই একটা আলাদা অহংকার ফুটে উঠেছে, যেন পুরো কলেজটা তার নিজের। আরে ভাই, আকি এসেছে। মুহূর্তেই চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। আখি কলেজের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ধনী আর সবচেয়ে অ্যাটিটিউডওয়ালা মেয়ে, যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস খুব কম লোকেরই আছে। আখি ধীরে ধীরে হেঁটে আসছে। হঠাৎ তার চোখ পড়ে নিলয়ের ওপর। সে থেমে যায়, কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। এই যে তুমি, হ্যাঁ তুমি, এই গ্রাম্য লুক নিয়ে কলেজে আসার সাহস হয় কিভাবে তোমার? চারপাশে আবার হাসির রোল পড়ে যায়। নিলয় মাথা নিচু করে থাকে, কিন্তু এবার তার মুঠো শক্ত হয়ে আসে। চোখে রাগের ঝিলিক ফুটে ওঠে, তবুও সে কিছু বলে না। কি হলো, চুপ করে আছো কেন? নাকি কথা বলতে লজ্জা লাগে? হুম হুম। নিলয় ধীরে ধীরে মাথা তোলে, সরাসরি আখের চোখের দিকে তাকায়। তার দৃষ্টিটা এতটাই শান্ত, কিন্তু গভীর যে এক মুহূর্তের জন্য আখিও থমকে যায়। লজ্জা তাদের পাওয়া উচিত যারা মানুষকে পোশাক দিয়ে বিচার করে, আমার না। চারপাশে হঠাৎ করেই নীরবতা নেমে আসে। কেউ এমনভাবে আখির সাথে কথা বলার সাহস দেখায়নি আগে। আখির চোখে রাগ জ্বলে ওঠে। তোমার সাহস তো কম না দেখছি। তুমি জানো আমি কে? নিলয় হালকা হাসে। সে হাসির মধ্যে একরাশ ব্যথা আর আত্মবিশ্বাস লুকানো। মানুষ চিনতে শিখেছি, নাম বা টাকায় মানুষ চেনা যায় না। এই কথাটা শুনে আখি পুরোপুরি রেগে যায়। কিন্তু ঠিক তখনই কলেজের বেল পড়ে যায়। পরিস্থিতি আপাতত থেমে যায়, কিন্তু তাদের এই প্রথম কথোপকথন যেন এক অদ্ভুত যুদ্ধের সূচনা করে। নিলয় ধীরে ধীরে হেঁটে ক্লাসে চলে যায়, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠেছে, যেন সে নিজেকেই একটা প্রতিশ্রুতি দিয়েছে একদিন সবাইকে দেখিয়ে দেবে সে আসলে কে। আর দূরে দাঁড়িয়ে
আঁখি তাকিয়ে থাকে নিলয়ের দিকে। তার মনে প্রথমবারের মতো একটা প্রশ্ন জাগে, এই ছেলেটা আসলে কে? ক্লাসরুমের ভেতরটা তখনও পুরোপুরি শান্ত হয়নি। চারপাশে ফিসফাস, কেউ বই খুলে বসেছে, কেউ আবার এখনো আঁখি আর নিলয়ের ঘটনার আলোচনা করছে। যেন একটু আগের সেই মুহূর্তটা পুরো কলেজের জন্য একটা বড় শখ হয়ে গেছে। কারণ এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি। কেউ আঁখির সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলেছে, এটা যেন অবিশ্বাস্য। নিলয় ক্লাসের এক কোণায় চুপচাপ বসে আছে। জানালার বাইরে তাকিয়ে তার চোখে এখনো সেই দৃঢ়তা, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা কষ্ট কাজ করছে, যেন নিজের সাথে নিজের যুদ্ধ চলছে। আর ঠিক তখনই রাহাত দ্রুত পায়ে হেঁটে এসে তার পাশে বসে পড়ে। ভাই, আজ তুই এত সাহস দেখালি, সত্যি বলছি আমার তো বুকটাই ধরফর করছিল। তুই তো জানিস আখি আমাদের পুরো কলেজের সবচেয়ে বড় লোক। ওর সামনে কেউ চোখ তুলে কথা বলে না, আর তুই কিনা সরাসরি ওর মুখের ওপর কথা বলে দিলি। তুই বুঝতেছিস তো তুই কি করেছিস? রাহাত কথা বলতে বলতে চারপাশে তাকায়, যেন কেউ শুনছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছে। তার চোখে স্পষ্ট ভয়, কারণ সে জানে আখির সাথে লাগা মানে ঝামেলা ডেকে আনা। নিলয় ধীরে ধীরে মাথা নিচু করে তারপর গভীর একটা নিঃশ্বাস নেয়। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে আছে, যেন নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর সহ্য করতে পারছি না ভাই, সত্যি বলতে পারছি না। কতদিন ধরে এভাবে শুনে যাচ্ছি, অপমান সহ্য করছি। শুধু গরিব বলে সবাই এমনভাবে কথা বলে যেন আমি মানুষই না। আমার কি কোনো সম্মান নেই? আমার কি কোনো অনুভূতি নেই? তার গলা কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। চোখের পানি আটকানোর চেষ্টা করে, কারণ সে চায় না কেউ তাকে দুর্বল ভাবুক। আমার তো একটা সীমা আছে, সব কিছুর একটা সীমা থাকে। গরিব বলে কি আমি মানুষ না? আমারও তো কষ্ট লাগে, আমারও তো ইচ্ছে করে কেউ আমাকে বোঝুক, কেউ আমার পাশে দাঁড়াক। কথাগুলো বলতে বলতে তার চোখে একরাশ জমে থাকা অভিমান স্পষ্ট হয়ে ওঠে, যেন এতদিনের সব চাপা ব্যথা আজ বের হয়ে আসতে চাইছে। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে নীলয়ের কষ্টটা সত্যি, এটা কোনো এক দিনের না, অনেক দিনের জমে থাকা ক্ষত। আমি বুঝি রে ভাই, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু আখির সাথে এইভাবে লাগা ঠিক হয় নাই। ও খুব রাগী জেদি, আর ও যা চায় তা করেই ছাড়ে। আমি ভয় পাচ্ছি ভাই, ও তোকে ছাড়বে না। নিলয় হালকা একটা তাচ্ছিল্যর হাসি দেয়, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে একরাশ ব্যথা আর চ্যালেঞ্জ। যত ভয় পাওয়ার ছিল সব তো আগেই পেয়ে গেছি ভাই। আর কি নেবে ওরা আমার থেকে? সম্মান তো আগেই কেড়ে নিয়েছে, এখন আর হারানোর মতো কিছু নেই। তার কথাগুলো যেন এক ধরনের ঘোষণা, সে আর পিছু হাঁটবে না। ঠিক তখনই ক্লাসরুমের দরজার দিকে সবার দৃষ্টি চলে যায়। পরিবেশটা হঠাৎ করেই থমথমে হয়ে ওঠে। ক্লাসরুমের ভেতরটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, কিন্তু সেই শান্তির ভেতরেও একটা চাপা উত্তেজনা কাজ করছিল। যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা হতে যাচ্ছে, আর সেই কিছু যে ভালো কিছু না, সেটা সবারই আন্দাজ হয়ে গেছে। ঠিক তখনই দরজার বাইরে হাই হিলের শব্দ ভেসে আসে। টিক 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 শব্দটা যেন পুরো ক্লাসের বুকের ভেতর ধাক্কা মারতে থাকে। আর মুহূর্তের মধ্যেই দরজার সামনে এসে দাঁড়ায় আখি। তার মুখে সেই চিরচেনা অহংকার, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে কাউকে খুঁজছে। পুরো ক্লাস একদম চুপ হয়ে যায়। কেউ নড়াচড়া করার সাহস পর্যন্ত পায় না। সবাই শুধু তাকিয়ে থাকে আখির দিকে। আখি ধীরে ধীরে ভেতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর ঠোঁট বাঁকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দেয়। আজকাল দেখি ক্লাসটা ফকিরে ভরে গেছে। তার কথাটা শেষ হতেই কয়েকজন চুপচাপ মাথা নিচু করে ফেলে, কেউ আবার চোখাচোখি করে মুচকে হাসে, কিন্তু কেউ সরাসরি কিচ্ছু বলে না। আমার বাবা এত টাকা দেয় কলেজে, তাও কেন এইসব ফকির ভর্তি করে আল্লাহই জানে। ক্লাসের স্ট্যাটাসটাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কথাগুলো বলার সময় তার চোখ সরাসরি গিয়ে থামে নিলয়ের ওপর, যেন তাকে উদ্দেশ্য করেই প্রতিটা শব্দ ছুড়ে দিচ্ছে। নিলয় চুপচাপ বসে থাকে, তার মুঠো শক্ত হয়ে আছে।
চোখ নিচু, কিন্তু তার ভেতরে রাগটা ধীরে ধীরে আগুনের মতো জ্বলছে। ঠিক তখনই স্যার ক্লাসে ঢোকে। সবাই দ্রুত নিজেদের জায়গা ঠিক করে বসে পড়ে। পুরো পরিবেশটা আবার গম্ভীর হয়ে যায়। গুড মর্নিং সবাই। সবাই একসাথে গুড মর্নিং বলে, কিন্তু সে স্বাভাবিকতা বেশিক্ষণ টেকে না। আঁখি হঠাৎ করে উঠে দাঁড়ায়, তার মুখে বিরক্তির ছাপ। স্যার, আমি একটু কমপ্লেন করতে চাই। কি ব্যাপার রাখি? আঁখি একবার নিলয়ের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে কথা শুরু করে। স্যার, ক্লাসে কিছু স্ট্যান্ডার্ড থাকা উচিত, কিন্তু এখন দেখি যে কেউ যেভাবে খুশি সেভাবে এসে বসে পড়ে। এসব পোশাক পরে ক্লাসে আসলে পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তার কথা শেষ হতেই পুরো ক্লাসের দৃষ্টি গিয়ে পড়ে নিলয়ের ওপর। কেউ সরাসরি তাকাচ্ছে, কেউ আবার লুকিয়ে লুকিয়ে দেখছে। স্যার এবার নিলয়ের দিকে তাকায়, তার চোখে কড়া দৃষ্টি। নিলয়, উঠে দাঁড়াও। এটা কি ধরনের ড্রেস আপ তোমার? তুমি কি জানো না একটা কলেজের একটা নিয়ম, একটা পরিবেশ থাকে? তুমি এভাবে এসে ক্লাসের পরিবেশ নষ্ট করতে পারো না। কথাগুলো শুনে নিলয়ের বুকটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তোমার মতো স্টুডেন্টদের জন্যই ক্লাসের ডিসিপ্লিন নষ্ট হয়। তুমি যদি ঠিকভাবে আসতে না পারো তাহলে ক্লাসে আসার দরকার নেই। পুরো ক্লাস নিস্তব্ধ, কেউ একটা শব্দও করছে না, যেন সবাই এই অপমানটা উপভোগ করছে। নীলয়ের চোখে পানি চলে আসে, কিন্তু সে মাথা আরও নিচু করে ফেলে যাতে কেউ দেখতে না পায়। তার গলায় কথা আটকে যায়, সে চাইলেও কিছু বলতে পারে না। আর অন্যদিকে আঁখি দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে একটুখানি সন্তুষ্টির হাসি, যেন সে যা চেয়েছিল তাই হয়েছে। রাহাত চুপচাপ বসে আছে, তার ভেতরটা কষ্টে ভরে যাচ্ছে, কিন্তু সে কিছু বলার সাহস পাচ্ছে না। নিলয় ধীরে ধীরে বসে পড়ে, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গেছে, আবার কিছু একটা নতুন করে তৈরি হচ্ছে। একটা জেদ, একটা প্রতিজ্ঞা। সে নিজের মনে মনে বলে, একদিন এই একই জায়গায় দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেবে সে আসলে কে। ক্লাসরুমের ভেতরে ভারী নীরবতা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। স্যার বই খুলে পড়ানো শুরু করেন, কিন্তু পরিবেশটা এখনও আগের মতো স্বাভাবিক হয়নি। যেন একটু আগের অপমানের প্রতিটা শব্দ এখনও দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে ঘুরছে, আর সেই শব্দগুলো বারবার গিয়ে আঘাত করছে নিলয়ের ভেতরে। নিলয় চুপচাপ বসে আছে, তার চোখ বইয়ের ওপর, কিন্তু মনটা পুরোপুরি স্থির না। তবু সে নিজেকে জোর করে পড়ায় মন দিতে বাধ্য করছে, কারণ সে জানে এই পড়াশোনাটাই তার একমাত্র ভরসা। এখান থেকেই তাকে নিজের একটা পরিচয় গড়তে হবে। স্যার কিছুক্ষণ পড়ানোর পর হঠাৎ করে থেমে যান, তারপর ক্লাসের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা একটু কঠিন, তাই বেশিরভাগ ছাত্রছাত্রী একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। কেউ হাত তোলে না, কেউ উত্তর দেওয়ার সাহস পায় না। স্যার আবার প্রশ্নটা রিপিট করেন, কিন্তু এবারও পুরো ক্লাস চুপ, কেউ কিছু বলতে পারে না, সবাই মাথা নিচু করে থাকে। ঠিক তখনই নিলয় ধীরে ধীরে হাত তোলে, তার মুখে কোনো ভয় নেই, শুধু একটা শান্ত আত্মবিশ্বাস। স্যার কিছুটা অবাক হয়ে তাকান। হ্যাঁ নিলয়, তুমি বলো। নিলয় পরিষ্কারভাবে ধীরে ধীরে পুরো উত্তরটা বলে দেয়। তার কথায় কোনো ভুল নেই, প্রতিটা পয়েন্ট ঠিকঠাক, যেন সে শুধু পড়েই আসেনি, পুরো বিষয়টা বুঝে এসেছে। পুরো ক্লাস অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ বিশ্বাসই করতে পারে না যে একটু আগে যে ছেলেটাকে অপমান করা হলো, সেই ছেলেটাই এখন এত সুন্দরভাবে উত্তর দিচ্ছে। স্যারের চোখে বিস্ময় ফুটে ওঠে, তারপর তিনি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দেন। ভেরি গুড নিলয়, খুব ভালো। ক্লাসে হালকা একটা ফিসফাস শুরু হয়ে যায়, কেউ মুগ্ধ, কেউ অবাক, আর কেউ কেউ অস্বস্তিতে পড়ে যায়। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলেন, তোমার মতো এত ভালো স্টুডেন্ট খুব কমই দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় কি জানো, তোমাদের মতো স্টুডেন্টরাই খুব দ্রুত হারিয়ে যায়। কথাটা শুনে নিলয়ের বুকটা ধক করে ওঠে। সে স্যারের দিকে তাকায়, চোখে একরাশ প্রশ্ন। আমি হারাবো না স্যার। তার কণ্ঠে দৃঢ়তা, যেন সে নিজের ভাগ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে। স্যার একটু হালকা হাসেন,
কিন্তু সেই হাসির ভেতরে একটা তাচ্ছিল্য মিশে থাকে। আমি জানি তোমার পরিবারের অবস্থা খারাপ, তুমি চাইলেও বেশি দূর যেতে পারবে না। বাস্তবতা খুব কঠিন জিনিস নিলয়। পুরো ক্লাস আবার চুপ হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে নিলয়ের দিকে। এবার কি বলে সে? নিলয়ের চোখে এবার এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে। সে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়, তার কণ্ঠে আর কোনো দ্বিধা নেই। আমি নিজের খরচ নিজেই চালাই স্যার, আর ভবিষ্যতেও তাই করব। তার কথাগুলো যেন একটা চ্যালেঞ্জ, একটা প্রতিজ্ঞা। সে হার মানবে না, যাই হোক না কেন। স্যার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন, যেন বুঝতে চেষ্টা করছেন এই ছেলেটার ভেতরে ঠিক কী আছে। তারপর কিছু না বলে আবার পড়ানো শুরু করেন। কিন্তু পুরো ক্লাসের পরিবেশ বদলে গেছে। কেউ আর আগের মতো নিলয়কে তুচ্ছ করে দেখতে পারছে না, কারণ তারা বুঝে গেছে এই ছেলেটা সাধারণ না। আর আখি, সে চুপচাপ বসে আছে। তার চোখ বারবার গিয়ে পড়ছে নিলয়ের ওপর। তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, রাগ, অবাক হওয়া আর একটু কৌতূহল। সে নিজেও বুঝতে পারছে না কেন এই ছেলেটা তার নজর কাটছে বারবার। নিলয় আবার চুপচাপ বসে পড়ে, কিন্তু তার ভেতরে এখন আর আগের মতো ভাঙন নেই, বরং একটা শক্ত দেয়াল তৈরি হচ্ছে, যা একদিন সবাইকে অবাক করে দেবে। লাঞ্চ টাইমে পুরো কলেজ যেন একেবারে অন্যরকম নেয়। করিডোর জুড়ে হইচই, হাসাহাসি, কেউ গ্রুপ করে গল্প করছে, কেউ ক্যান্টিনের সামনে লাইন দাঁড়িয়ে আছে। আর ক্যান্টিনের ভেতরটা তো একেবারে গমগম করছে গরম গরম খাবারের গন্ধে। প্লেটের শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহলে পুরো পরিবেশটা জীবন্ত হয়ে উঠেছে। নিলয় আর রাহাত ধীরে ধীরে ক্যান্টিনে ঢোকে। ভিড় ঠেলে একটা কোনার টেবিলে গিয়ে বসে, যেখানে একটু শান্তি পাওয়া যায়। কিন্তু তাদের চারপাশে থাকা মানুষগুলো যেন এখনো সকালবেলার ঘটনাটা ভুলতে পারেনি। অনেকেই চুপি চুপি তাকাচ্ছে নিলয়ের দিকে। রাহাত কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে হেসে ফেলে। ভাই, তুই তো আজ স্যার সহ পুরো ক্লাস চুপ করিয়ে দিলি। সত্যি বলছি, আমি তো ভাবছিলাম তুই কিছু বলতেই পারবি না, কিন্তু তুই যা করলি একদম আগুন। নিলয় হালকা একটা হাসি দেয়, কিন্তু সেই হাসির ভেতরে কোনো অহংকার নেই, বরং একটা গভীর ভাবনা লুকানো। জবাব তো কাজ দিয়ে দিতে হয় ভাই, কথা বলে কিছু হয় না। তার কণ্ঠটা শান্ত, কিন্তু কথাগুলো যেন খুব ভারী, যেন সে নিজের জীবন থেকে শিখেছে এই সত্যটা। রাহাত মাথা নেড়ে সম্মতি দেয়, তারপর হঠাৎ করে বলে, আচ্ছা কি খাবি বল? আজকে আমার ফ্রিড, যা খেতে ইচ্ছে করে বল। নিলয় একটু থেমে যায়। তার চোখ একবার ক্যান্টিনের দামি খাবারগুলোর দিকে যায়, তারপর আবার নিচে হয়ে আসে। মুখে হালকা অস্বস্তি ফুটে ওঠে। টাকা নাই কাছে, একটা সিঙ্গারা খাই। তার কথাটা এতটাই স্বাভাবিকভাবে বলা, কিন্তু এর ভেতরের অভাবটা খুব সহজেই বোঝা যায়। রাহাত অবাক হয়ে তার দিকে তাকায়, তার চোখে কষ্ট ফুটে ওঠে। এভাবে কি জীবন চলে ভাই? সারাদিন না খেয়ে থাকলে শরীর ঠিক থাকবে কিভাবে? নিলয় হালকা করে হাসে, কিন্তু সেই হাসিটা খুব ফাঁকা, খুব নির্জীব। সবার জীবন সহজ হয় না রে, কারো কারো জীবন কাঁটা দিয়ে ভরা, প্রতিটা ধাপে ব্যথা, তবুও চলতে হয়। কথাগুলো বলতে বলতে সে একটা সিঙ্গারা হাতে নেয়, ধীরে ধীরে খেতে শুরু করে, যেন এই সামান্য খাবারটাই তার দিনের সব কিছু। ঠিক তখনই ক্যান্টিনের ভেতরটা হঠাৎ একটু চুপচাপ হয়ে যায়। সবাই একসাথে দরজার দিকে তাকায়। আখি ঢুকেছে তার বান্ধবীদেরকে নিয়ে হাসতে হাসতে। আত্মবিশ্বাসে ভরা হাঁটা, চারপাশের সব দৃষ্টি যেন স্বাভাবিকভাবেই তার দিকে টেনে নেয়। তারা ভেতরে ঢুকেই চারপাশে তাকাতে থাকে, আর কিছুক্ষণ পরেই আখির চোখ গিয়ে পড়ে নিলয়ের ওপর। নিলয় তখন মাথা নিচে করে সিঙ্গারা খাচ্ছে। আখির ঠোঁট বাঁকিয়ে যায়। সে তার বান্ধবীদের কিছু একটা ইশারা করে, তারপর তারা সবাই একসাথে তাকিয়ে হেসে ওঠে। দেখ দেখ, লাঞ্চের সিঙ্গারা। ওমা, এত বড় কলেজে পড়ে আর খাচ্ছে কি? কিছু মানুষের স্ট্যান্ডার্ড কখনোই বদলায় না, জায়গা বদলালেও মানসিকতা বদলায় না। তাদের হাসাহাসি
আর কথাগুলো ক্যান্টিনের অনেকে শোনে। কেউ মুচকি হাসে, কেউ চুপচাপ থাকে, কিন্তু কেউ কিছু বলে না। রাহাত রাগে ফেটে পড়তে চায়, কিন্তু নিলয় তার হাত চেপে ধরে, তাকে থামিয়ে দেয়। নিলয়ের চোখে এবার কোনো কষ্ট নেই, বরং এক ধরনের ঠান্ডা দৃঢ়তা। সে ধীরে ধীরে শেষ কাটা সিঙ্গারাটা মুখে দেয়, তারপর মাথা তুলে একবার আখির দিকে তাকায়। তার সেই দৃষ্টি শান্ত কিন্তু ভীষণ গভীর, যেন সে কিছু বলছে না, কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। একদিন এই হাসির জবাব সে দেবেই। আর আখি, সে এক মুহূর্তের জন্য থেমে যায়। তার হাসিটা যেন হালকা ম্লান হয়ে আসে, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। তাদের এই নীরব চোখাচোখের ভেতরেই শুরু হয়ে যায় এক অদৃশ্য লড়াই, যার শেষ এখনও অনেক দূরে। ক্যান্টিনের ভেতরের কোলাহল আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু সেই হাসাহাসির রেশটা এখনও বাতাসে ভাসছে, যেন কারো কারো কথার বিষ নীরবে ছড়িয়ে পড়েছে চারপাশে। আর সেই বিষের আজ নিলয়ের দিকেই সবচেয়ে বেশি এসে লাগছে। আখি একটু দূরে দাঁড়িয়ে, হাতে ফোন, কিন্তু তার চোখ বারবার গিয়ে পড়ছে নিলয়ের দিকে। সে নিজেও বুঝতে পারছে না কেন এই ছেলেটার দিকে তার এতটা খেয়াল যাচ্ছে, কেন তার সেই শান্ত অথচ গম্ভীর দৃষ্টিটা বারবার মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছে। আখি মনে মনে ভাবে, এই ভিখারিটা এমন করে তাকায় কেন? তার চোখে এমন কিছু আছে, মনে হয় যেন ভিতরে অনেক কিছু লুকানো, একটা অদ্ভুত শক্তি, না চাইতো নজর আটকে যায়। সে হালকা করে মাথা নাড়ে, যেন নিজের ভাবনাটা ঝেড়ে ফেলতে চায়। ঠিক তখনই পাশে থাকা এক বান্ধবী তাকে ধাক্কা দিয়ে বলে ওঠে। আরে আখি, কি ভাবিস এত? কোথায় হারিয়ে গেলি? আখি দ্রুত স্বাভাবিক হয়ে যায়, মুখে সেই চেনা অহংকারের হাসিটা ফিরিয়ে আনে। কিছু না, যা খাবি অর্ডার দে, সব ট্রিট আমার। আমি কি ফকির নাকি? তার কথাটা শুনে সবাই হেসে ওঠে। বান্ধবীরা উচ্ছ্বসিত হয়ে অর্ডার দিতে শুরু করে। বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, কোল্ড ড্রিঙ্কস, টেবিল ভরে যায় নানা রকম খাবারে। যেন টাকা খরচ করাটাই তাদের কাছে একটা স্টাইল, একটা দেখানো ব্যাপার। তারা সবাই খেতে খেতে হাসাহাসি করছে, গল্প করছে, যেন এই দুনিয়ার কোনো চিন্তা নেই তাদের, কোনো অভাব নেই, সব কিছুই খুব সহজ। আর ঠিক সেই সময় একটু দূরে বসে থাকা নিলয় আর রাহাতের টেবিলে একদম উল্টো দৃশ্য, একটা খালি প্লেট আর এক কাপ পানি। রাহাত দীর্ঘশ্বাস ফেলে তারপর আখিদের টেবিলের দিকে তাকিয়ে বলে, ভাই, বড় লোকদের কারবারই আলাদা। দেখ না কেমন করে টাকা উড়াচ্ছে। তার কণ্ঠে অবাক হওয়া আর একটু হালকা হিংসার মিশ্রণ। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে এক ধরনের কঠিন ভাব ফুটে ওঠে। এদের বলে অহংকারী বড়লোক, টাকা আছে ঠিকই কিন্তু ভেতরটা কালো। তার কথাগুলো শান্ত, কিন্তু প্রতিটা শব্দ যেন খুব গভীর, যেন সে শুধু তাদের দেখেই না, তাদের ভেতরটা পড়তে পারছে। রাহাত চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে নিলয়ের কথার ভেতরে একটা সত্যি লুকিয়ে আছে। ওদিকে আখি খেতে খেতে আবার একবার তাকায় নিলয়ের দিকে। এইবার তার চোখে আগের মতো তাচ্ছিল নেই পুরোপুরি, বরং একটু কৌতূহল, একটু অজানা টান। সে নিজেও বুঝতে পারছে না কেন এই ছেলেটা তার মাথায় জায়গা করে নিচ্ছে, কিন্তু সে এটাও জানে সে সহজে হার মানার মেয়ে না। আর নিলয়, সে চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরে ধীরে ধীরে একটা ঝড় তৈরি হচ্ছে, যে ঝড় একদিন সব কিছু বদলে দেবে। রাত নেমেছে ধীরে ধীরে, শহরের কোলাহল একটু কমে এলেও হোলের ভেতরের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠেছে। ছোট ভাড়া বাসার ঘরটায় মৃদু একটা আলো জ্বলছে। টেবিলের ওপর ছড়ানো বই, একপাশে রাখা পুরনো একটা ফ্যান ঘুরছে ধীর গতিতে, আর সেই ফ্যানের শব্দটাও যেন আজ কেমন একা লাগছে। রাহাত রান্নাঘরের দিকে গিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে, তারপর হতাশ হয়ে ফিরে আসে। তার মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট। ভাই, কি রান্না করবো বল? বাসায় তো কিছুই নাই, একদম খালি। তার কণ্ঠে হতাশা মিশে আছে, যেন সে জানেই উত্তরটা কি হতে যাচ্ছে, তবুও একটা আশার খোঁজ করছে। নীলয় চুপচাপ বসেছিল, মাথা নিচু করে।
কথা শুনে ধীরে ধীরে মাথা তোলে, চোখে ক্লান্তি কিন্তু মুখে এক ধরনের অভ্যস্ত নির্লিপ্ততা। চল পানি খেয়ে ঘুমাই। কথাটা সে এমনভাবে বলে যেন এটা তার জীবনের খুব স্বাভাবিক একটা অংশ, যেন এমন রাত সে আগেও অনেক পার করেছে। রাহাত বিরক্ত হয়ে মাথা ঝাঁকায়, তার চোখে রাগ আর অসহায়ত্ব মিশে যায়। ধুর ভাই, পানি খেলে ঘুম হবে নাকি? পেট তো জ্বলতে থাকবে। সে একটু এদিক ওদিক পায়চারি করে, যেন কোনো সমাধান খুঁজছে, কিন্তু পাচ্ছে না। নিলয় হালকা একটা নিঃশ্বাস ফেলে দেয়ালের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তাহলে কি করব বল? তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু একটা ক্লান্ত প্রশ্ন, যেন সে জানে এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। রাহাত হঠাৎ থেমে যায়, তারপর চোখে একটুখানি দৃঢ়তা এনে বলে ওঠে, চল বাইরে যাই, কোনো কাজ খুঁজে কিছু একটা তো পাওয়া যাবে, অন্তত বাজার করার টাকা হলেও আসবে। তার কথায় একটা আশা আছে, একটা চেষ্টা করার ইচ্ছে। নীলা একটু অবাক হয়ে তাকায়। বাইরে তখন গভীর রাত, চারপাশে নীরবতা। এত রাতে কাজ কই পাবো ভাই? তার কণ্ঠে বাস্তবতার কঠিন হিসাব। রাহাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো আছে একরাশ জেদ। চল তো যাই, আল্লাহ ব্যবস্থা করবে, বসে থাকলে তো কিছুই হবে না। কথাটা শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ধীরে চোখে আবার সেই পরিচিত দৃঢ়তা ফিরে আসে। চল দেখি ভাগ্যে কি আছে। দুজনেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। রাতের ঠান্ডা বাতাস তাদের মুখে লাগে। চারপাশে অন্ধকার, দূরে কোথাও একটা লাইট জ্বলছে, রাস্তা প্রায় ফাঁকা। তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করে। পায়ের শব্দটা স্পষ্ট শোনা যায় এই নীরবতায়, কিন্তু তাদের ভেতরে একটা অদ্ভুত সাহস কাজ করছে, কিছু একটা করার, কিছু একটা বদলানোর। রাতটা আরও গভীর হয়ে উঠেছে। চারপাশে এক ধরনের ভৌতিক নীরবতা নেমে এসেছে। দূরের স্ট্রিট লাইটগুলো ঝাপসা আলো ছড়াচ্ছে, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আর সেই নিস্তব্ধতার মাঝে নিলয় আর রাহাত ধীরে ধীরে হাঁটছে, মনে একটাই আশা, কিছু একটা কাজ পাওয়া যাবে। হঠাৎ করে সামনে একটা গলির ভিতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, ধস্তাধস্তির আওয়াজ, কারো চিৎকার। রাহাত থেমে যায়, কপাল কুঁচকে তাকায়। ভাই শুনছিস? নিলয়ও থেমে যায়, কান পেতে শোনে। তারপর কোনো কিছু না ভেবেই দ্রুত সেই গলির দিকে এগিয়ে যায়। গলির ভিতরে ঢুকতেই তারা দেখে একজন মধ্যবয়স্ক লোককে ঘিরে রেখেছে কয়েকজন গুন্ডা। একজন তার শার্টের কলার চেপে ধরে আছে, আরেকজন তাকে ধাক্কা দিচ্ছে। লোকটা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সে পারছে না। যা আছে বের কর চুপচাপ, না হলে ভালো হবে না। আমার কাছে তেমন কিছুই নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন। নিলয় চোখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। তার ভেতরের সেই চুপচাপ থাকা ছেলেটা যেন এক সেকেন্ডে বদলে যায়। সে সামনে এগিয়ে যায় ধীর পায়ে। এই ছেড়ে দাও তাকে। গুন্ডারা ঘুরে তাকায়। দুজন ছেলেকে দেখে প্রথমে একটু হেসে ফেলে, হিরো আসছে দেখছি, যা যা নিজের কাজ কর। কিন্তু নিলয় পিছু হটে না, বরং আরও এক পা এগিয়ে যায়। তার চোখে এক ধরনের ভয়হীন দৃষ্টি। রাহাতও তার পাশে এসে দাঁড়ায়। যদিও তার ভেতরের ভয় কাজ করছে, তবুও সে বন্ধুকে একা ছাড়ে না। ভাই ছাড়তে বলছে, বেশি বাড়াবাড়ি করেন না। গুন্ডারা রেগে গিয়ে এগিয়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু নিলয় আর রাহাত দুজনেই পিছিয়ে যায় না। কিছুক্ষণ ধস্তাধস্তির পর অপ্রত্যাশিতভাবে গুন্ডারা বুঝতে পারে এই দুই ছেলে এত সহজে ছাড়বার না। আশেপাশেও হয়তো কেউ চলে আসতে পারে ভেবে তারা গালাগালি করতে করতে সেখান থেকে সরে যায়। গলিটা আবার নিস্তব্ধ হয়ে যায়। লোকটা হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দেয়, তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট। তোমরা কে বাবা? আজ তোমরা না থাকলে হয়তো আমি। আমরা সাধারণ পথচারী। লোকটা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, যেন বোঝার চেষ্টা করছে এই ছেলেরা আসলে কারা। এত রাতে বাইরে কি করো তোমরা? রাহাত হালকা হেসে মাথা চুলকায়, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো আছে বাস্তবতার কষ্ট।
একটা কাজ খুঁজছি আঙ্কেল, যাতে কিছু টাকা আয় হয়। লোকটা অবাক হয়ে তাকায়। তাদের পোশাক, তাদের কথা বলার ভদ্রতা, সবকিছু মিলিয়ে তার চোখে প্রশ্ন ফুটে ওঠে। দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হয়, কাজের এত দরকার কেন বাবা? নীলা কিছু বলার আগেই রাহাত ধীরে ধীরে উত্তর দেয়, তার কণ্ঠে এক ধরনের কঠিন সত্যর ছোঁয়া। ওপরে দেখিয়ে ভেতরে বিচার করা যায় না আঙ্কেল। বাইরে যা দেখেন সব সময় ভেতরটা তেমন থাকে না। কথাটা শুনে লোকটা চুপ হয়ে যায়। তার চোখে চিন্তার ছাপ ফুটে ওঠে। সে যেন বুঝতে পারে এই দুই ছেলের জীবনের গল্পটা সহজ না। রাতে সেই অন্ধকার গলিতে দাঁড়িয়ে তিনজন মানুষের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত নীরবতা। রাতে সেই নীরব গলিটায় কিছুক্ষণ নীরবতা ছড়িয়ে থাকে। দূরের বাতির আলোয় তিনজনের ছায়া লম্বা হয়ে পড়ে আছে, যেন এই মুহূর্তটা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়িয়ে আছে, যা তারা নিজেরাও এখনো পুরোপুরি বুঝতে পারছে না। লোকটা ধীরে ধীরে নিজেকে সামলায়, শার্টটা ঠিক করে, তারপর গভীর দৃষ্টিতে নিলয় আর রাহাতের দিকে তাকায়। তার চোখে এবার আর ভয় নেই, বরং একটা আলাদা ধরনের মুগ্ধতা আর কৃতজ্ঞতা। তোমরা চাইলে আমার অফিসে কাজ করতে পারো। কথাটা এতটাই হঠাৎ করে বলে ফেলে যে নিলয় আর রাহাত দুজনেই একসাথে চমকে ওঠে। তারা একে অপরের দিকে তাকায়, মনে হয় যেন তারা ঠিক শুনেছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছে। কি বললেন আঙ্কেল? তার গলায় অবিশ্বাস স্পষ্ট, যেন এত সহজে এমন একটা সুযোগ পাওয়া যায় এটা তার কল্পনার বাইরেও ছিল। নিলয় চুপচাপ করে তাকিয়ে থাকে, তার চোখে প্রশ্ন, কিন্তু ভেতরে কোথাও একটা আশা হালকা করে জেগে ওঠে। লোকটা হালকা হাসে, মাথা নেড়ে আবার বলে, হ্যাঁ বাবা, তোমরা চাইলে কাজ করতে পারো আমার অফিসে। ভদ্র পরিশ্রমী ছেলের দরকার। আর আজ যা করেছো তাতে আমি বুঝেছি তোমরা খারাপ নাও। কিন্তু আঙ্কেল, আমরা তো কলেজে পড়ি। লোকটা তার কথা শেষ হতে না দিতেই হাত তুলে থামায়, যেন সে আগেই এই প্রশ্নটা ভেবেছে। সমস্যা নেই, কলেজ শেষ করে কাজ করবা। আমি বলে দেব অফিসে তোমাদের সময় অনুযায়ী ব্যবস্থা করে দেব। তার কথাগুলো এতটাই সহজ আর নিশ্চিত ভঙ্গিতে বলা যে রাহাতের চোখে এক মুহূর্তের জন্য পানি চলে আসে, হয়তো স্বস্তির, হয়তো আনন্দের। রাহাত ধীরে ধীরে বলে, আঙ্কেল, আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ বাবা, আমি মিথ্যা বলার মানুষ না। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। তোমরা তো কিছু খাওনি, চলো আমার বাড়িতে, তোমাদের দুজনকে কিছু খাওয়াই। কথাটা শুনে নিলয় আর রাহাত আবার অবাক হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকায়। এত রাতে একদম অচেনা একজন মানুষ, তবুও তার কথার ভেতরে এমন একটা আন্তরিকতা আছে যা না বলার মতো না। নিলয় ধীরে বলে, আচ্ছা আঙ্কেল। তার কণ্ঠে কৃতজ্ঞতা লুকানো। লোকটা সামনে হাঁটা শুরু করে আর নিলয় আর রাহাত তার পিছনে পিছনে হাঁটতে থাকে। রাতের অন্ধকারে রাস্তা পেরিয়ে তারা এগিয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর তারা একটা বড় গেটের সামনে এসে দাঁড়ায়। গেট খুলতেই ভেতরের আলো ঝলমলে বাড়িটা দেখে দুজনেই থমকে যায়। চোখে বিস্ময়, এত বড়, এত সুন্দর বাড়ি তারা আগে কখনো এত কাছ থেকে দেখেনি। রাহাত ফিসফিস করে, ভাই, এটা কি স্বপ্ন নাকি? নিলয় চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময়ের সাথে সাথে একটা অদ্ভুত অনুভূতি। মনে হয় যেন এই বাড়ির সাথে তার কোনো অজানা সম্পর্ক আছে। লোকটা পেছনে ফিরে তাদের দেখে হালকা হাসে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তার ডাক শুনে তারা ধীরে ধীরে ভেতরে ঢোকে। বড় গেটটা খুলতেই ভেতর থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে থাকা বিশাল একটা বাড়ির উঠোন দেখা যায়। চারপাশে নিখুঁতভাবে সাজানো বাগান, ফুলের গন্ধ বাতাসে মিশে আছে। আর সেই সৌন্দর্যের মাঝে নিলয় আর রাহাত কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যায়। এত বড়, এত গোছানো একটা বাড়ি তাদের চোখে প্রায় অবিশ্বাস্য লাগে। তারা ধীরে ধীরে সামনে এগোতে প্রধান দরজাটা খুলে যায় আর ভেতর থেকে বের হয়ে আসে একজন মহিলা, বয়স মাঝামাঝি, মুখে এক ধরনের শান্ত সৌন্দর্য, চোখে অদ্ভুত মায়া, যেন তাকে দেখলেই মনে হয় তিনি কঠোর নন, বরং ভীষণ যত্নশীল একজন মানুষ। নিলয় এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে তার দিকে, তার চোখ যেন থেমে যায়, কারণ মহিলার ভেতরে এমন একটা স্নিগ্ধতা আছে যা তাকে অজান্তেই টেনে নেয়।
অনেক দিনের অচেনা এক অনুভূতি বুকের ভেতর হালকা করে নাড়া দেয়। মহিলা কিছুটা অবাক হয়ে তাকান দুজনের দিকে। এরা কারা? তার কণ্ঠে কৌতূহল কিন্তু ভয় নেই। পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে এগিয়ে এসে মৃদু হেসে বলেন, ওরা খুবই আপনজন। রাতে একটা বিপদে সাহায্য করেছে আমাকে, তাই এদের এখানে নিয়ে এলাম। মহিলা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকেন, যেন তাদের ভেতরটা বুঝতে চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে নরম স্বরে বলেন, আচ্ছা, আগে ওদের কিছু খেতে দিই, না খেয়ে আছে মনে হচ্ছে। তার কথার ভেতরে এতটা যত্ন ছিল যে নিলয় আর রাহাত দুজনেই এক মুহূর্ত থেমে যায়। এমন আন্তরিকতা তারা অনেক দিন ধরে অনুভব করেনি। মহিলা তাদের দিকে হালকা হাসি দিয়ে ইশারা করেন ভেতরে আসার জন্যে। চলো বাবা, ভিতরে এসো, এভাবে দাঁড়িয়ে থেকো না। তার কণ্ঠ এত নরম যে অচেনা হয়েও আপন মনে হতে থাকে। নিলয় ধীরে ধীরে ভেতরের পা রাখে। তার চোখ চারপাশে ঘুরে বেড়ায় দামি সাজানো ঘর, নিখুঁত আসবাবপত্র আর প্রতিটা জিনিসেই এক ধরনের শৃঙ্খলা, যা দেখে বোঝা যায় এটা শুধু একটা বাড়ি না, বরং একটা স্ট্যাটাস। রাহাত ফিসফিস করে বলে, ভাই এ তো কোনো সাধারণ বাড়ি না মনে হয়। নিলয় কিছু বলে না, শুধু চুপচাপ এগিয়ে যায়। মহিলা নিজেই তাদের বসতে দেন, তারপর খাবার আনার জন্য ভেতরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে আসেন গরম খাবার নিয়ে, ভাত, তরকারি আর নানা রকম পদ, যেন তারা শুধু অতিথি না, বরং নিজের পরিবারের মানুষ। মহিলা যত্ন করে খাবার সাজিয়ে দিতে দিতে বলেন, খাও বাবা, নিশ্চিন্তে খাও, আজকের রাতটা তোমাদের জন্য সহজ হোক। নিলয় এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর ধীরে ধীরে প্রথম লোকমাটা মুখে তোলে। আর সেই স্বাদে নয়, বরং সেই যত্নে তার বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে ওঠে। কারণ এই প্রথম সে অনুভব করছে কেউ তাকে শুধু মানুষ হিসেবে দেখছে, তার পোশাক বা অবস্থান দিয়ে না। রাতে সে শান্ত বড় বাড়ির ডাইনিং টেবিলে বসে খাবার শেষ হয় ধীরে ধীরে, কিন্তু পরিবেশটা তখনও এক অদ্ভুত নীরবতায় ভরা, যেন এই বাড়ির প্রতিটা দেয়াল তাদের গল্প শুনছে আর বুঝতে চাইছে এই দুই ছেলের ভেতরে আসলে কতটা কষ্ট লুকানো আছে। নিলয় শেষ লোকমাটা মুখে নিয়ে ধীরে ধীরে পানি খায়, তারপর মাথা তুলে শান্ত গলায় বলে, এখন যাই আঙ্কেল, অনেক দেরি হয়ে গেছে। তার কণ্ঠে ভদ্রতা আছে, কিন্তু এক ধরনের দূরত্বও আছে, যেন সে নিজের জায়গাটা বুঝে নিয়েছে। এখানে সে অতিথি, এর বেশি কিছু না। লোকটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বলে ওঠে, এত রাতে কোথায় যাবে বাবা? আজ না হয় থেকে যাও এইখানেই। কথাটা খুব সহজভাবে বলা হলেও তার ভেতরে এক ধরনের আন্তরিকতা আছে, যেন সে সত্যি চাইছে তাদের আর না যেতে দিতে। নিলয় একটু থেমে যায়, তারপর হালকা হাসে, কিন্তু সেই হাসির ভেতরে অভ্যস্ত এক ক্লান্তি লুকানো। এত বড় বাড়িতে থাকার অভ্যাস নেই আঙ্কেল। শুরু থেকে রাস্তায় রাস্তায় বড় হয়েছি, তারপর বড় হয়ে নিজে কাজ করে চলছি। হঠাৎ করে এত বড় বাড়িতে থাকলে ঘুমই হবে না। তার কথাগুলো যেন একদম স্বাভাবিকভাবে বেরিয়ে আসে, কিন্তু সেগুলো শোনার সাথে সাথে টেবিলের পরিবেশ ভারী হয়ে যায়। মহিলা আর লোকটা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। তাদের চোখে এক ধরনের মমতা আর কষ্ট একসাথে ফুটে ওঠে। রাহাত মাথা নিচু করে ফেলে, যেন সে নিজেই লজ্জা পাচ্ছে এই সত্যটা শুনে। লোকটা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, তারপর পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে নিলয়ের হাতে দেয়। এটা রাখো, কাল অফিসে এসো, আমি বলে দেবো সব তোমাদের জন্য কাজ করে থাকবি। নিলয় কার্ডটা হাতে নেয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নেড়ে সম্মতি দেয়। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তার কণ্ঠে কৃতজ্ঞতা আছে, কিন্তু কোনো লাভ নেই, শুধু একটা সুযোগ পাওয়ার শান্ত স্বীকৃতি। তারপর তার ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে আসে। রাতের ঠান্ডা বাতাস আবার তাদের গায়ে লাগে, কিন্তু এইবার সেই বাতাসটা আগের মতো ভারী না, বরং একটু হালকা লাগে, যেন আজকের রাতটা তাদের কাঁধ থেকে কিছুটা বোঝা নামিয়ে দিয়েছে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রাহাত হঠাৎ থেমে যায়, তারপর বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকায়। ভাই এত বড় লোক আমি জীবনেও দেখি নাই রে। বাড়িটা দেখলে মানুষ না রাজা বাদশার মতো। বড় লোক সবাই নারী, কেউ কেউ শুধু বড় দেখায়, ভিতরে আসল মানুষ কমই থাকে।
তার কণ্ঠে কোনো হিংসা নেই, শুধু এক ধরনের পর্যবেক্ষণ। রাহাত মাথা নেড়ে হাঁটতে থাকে, কিন্তু তার চোখে এখনো বিস্ময় লেগে আছে। রাতের রাস্তায় দুজন এগিয়ে চলে, আর পেছনে সেই বিশাল বাড়ির আলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। কিন্তু সামনে অপেক্ষা করছে এমন এক অধ্যায় যা তাদের জীবনের সবকিছু উল্টে দিতে পারে। রাতে সে দীর্ঘ পথ পেরিয়ে রাহাত আর নিলয় যখন তাদের ছোট ভাড়া ঘরে ফিরে আসে, তখন চারপাশটা আবার সেই পুরনো নিস্তব্ধতায় ডুবে যায়। দেয়ালের ফাটা অংশ, পুরনো ফ্যানের শব্দ আর টেবিলের ওপর পড়ে থাকা বইগুলো সবকিছু যেন তাদের বাস্তব জীবনটা আবার মনে করিয়ে দেয়। রাহাত দরজা বন্ধ করে একবার দীর্ঘশ্বাস ফেলে, তারপর হালকা হাসি দিয়ে নিলয়ের দিকে তাকায়। তার চোখে এখনো সেই রাতের অভিজ্ঞতার উত্তেজনা লেগে আছে। ভাই, সত্যি বলছি, এত ভালো খাবার আমি জীবনে কখনো খাই নাই। মনে হচ্ছিল যেন কোনো রাজবাড়িতে খাচ্ছি। তার কথায় সরলতা আছে, বিস্ময় আছে, আর এক ধরনের আনন্দও আছে, যেন আজকের রাতটা তার জীবনের একটা ছোট স্বপ্ন ছিল। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, ব্যাগটা একপাশে রেখে দেয়। তারপর জানালার দিকে তাকায়। বাইরে অন্ধকার, আকাশ দূরে কোথাও একটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে চিন্তার ঢেউ চলছে, এক অদৃশ্য ঝড়। সে মনে মনে ভাবে, এমন খাবার আমি অনেক খেয়েছি রাহাত, বিলাসিতা, দামি খাবার আর আরাম, এগুলো আমার জন্য নতুন না। কিন্তু এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। শুধু বাড়ির মানুষের প্রতি অভিমান করে আমি সব ছেড়ে এসেছি, পরিচয়, সম্পদ, সবকিছু। ভাবছিলাম হয়তো সাধারণ মানুষের মতো বাঁচলে শান্তি পাবো, কিন্তু এখন দেখছি এত বড় কোটিপতি হয়েও আজ আমি খেতে পাই না, কাজ খুঁজে বেড়াই, নিজের পরিচয় লুকিয়ে বেঁচে আছি। একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক থেকে বেরিয়ে আসে, কিন্তু এইসব কথাগুলো সে বাইরে বলে না। সে চুপচাপ রাহাতের দিকে তাকায়, মুখে হালকা একটা শান্ত হাসি আনে। ভালো লাগছে তোকে? তার কণ্ঠে স্বাভাবিকতা, যেন কিছুই হয়নি। রাহাত ব্যস্ত হয়ে মাথা নেড়ে আবার গল্প শুরু করে, আর নিলয় ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ে, চোখটা একবার বন্ধ করে নেয়। তার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে, একদিকে অতীত, অন্যদিকে বর্তমান, একদিকে পরিচয়, অন্যদিকে ছদ্মবেশ। আর সে সিদ্ধান্ত নেয় এই সত্যটা আপাতত রাহাতকে বলা যাবে না, কারণ কিছু সত্য সময়ের আগেই বললে সম্পর্ক ভেঙে যায়, আর কিছু সত্য সময় নিজে এসে প্রকাশ করে দেয়। রাতটা আবার নীরব হয়ে যায়, কিন্তু নিলয়ের জীবনের গল্পটা আরও গভীরে ঢুকতে শুরু করে। পরের দিন সকালটা যেন আগের দিনের সব ঘটনার ভার বহন করে উঠেছে। আকাশে হালকা মেঘ, বাতাসে এক ধরনের ঠান্ডা স্নিগ্ধতা, কিন্তু কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকা নিলয়ের ভেতরে সেই শান্তি নেই। তার চোখে আবারও সেই আগের দিনের কঠিন বাস্তবতা আর নীরব যুদ্ধের ছাপ স্পষ্ট। নিলয় ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে ঢুকছিল, মাথায় একটাই চিন্তা, আজ যেন আর কোনো ঝামেলা না হয়, নিজের মতো করে দিনটা পার করতে পারলেই ভালো। কিন্তু ভাগ্য যেন সবসময় তার পরিকল্পনার বাইরে কিছু লিখে রাখে। ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুত পায়ে হাঁটতে থাকা আখি ফোনে কথা বলতে বলতে আসে। তার চোখে সেই চিরচেনা অহংকার, চারপাশে কেউ থাকুক বা না থাকুক, সে যেন নিজের দুনিয়ায় হাঁটছে। আর ঠিক সেই মুহূর্তেই দুইজনের ধাক্কা লাগে একসাথে। নিলয় একটু পেছনে সরে যায়, ভারসাম্য ঠিক করে নেয়, কিন্তু আখির হাত থেকে ফোনটা প্রায় পড়ে যেতে যেতে বেঁচে যায়। মুহূর্তেই আখির চোখ জ্বলে ওঠে। অন্ধ নাকি তুমি? হাঁটার রাস্তা দেখতে পাও না? তার কণ্ঠ এতটাই তীক্ষ্ণ যে আশেপাশের কয়েকজন থেমে যায়। সবাই তাকিয়ে থাকে তাদের দিকে। নিলয় শান্তভাবে সামনে তাকায়, কোনো তাড়াহুড়া নেই, কিন্তু চোখে স্পষ্ট দৃঢ়তা। তুমি হঠাৎ করে এসে ধাক্কা দিলে, আমি না। কথাটা শেষ হতে না হতেই আখির হাত হঠাৎ উপরে উঠে যায়, থাপ্পড়। একটা তীক্ষ্ণ শব্দে পুরো পরিবেশ থমকে যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চুপ হয়ে যায়, যেন কেউ শ্বাস নিতে ভুলে গেছে। আখি রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠে, তোমার মতো ছেলেদের সাহস হয় কিভাবে আমার সাথে কথা বলার? জানো আমি কে? তার চোখে আগুন, কণ্ঠে অপমানের ছাপ, যেন সে মনে করছে নিলয় কোনো সাধারণ মানুষ না, একটা তুচ্ছ বাধা। নিলয়ের গালটা একটু লাল হয়ে যায়, কিন্তু সে হাত তোলে না, পেছনেও সরে যায় না, বরং এক পা সামনে এগিয়ে আসে। তুমি হঠাৎ করে এসে ধাক্কা দিলে, আমি না।
আমি জানি না তুমি কে, আর জানতেও চাই না, কিন্তু এটা ঠিক না। তুমি আমাকে ইচ্ছে করে অপমান করছো। তার কণ্ঠে এবার আর আগের সেই নরমতা নেই, আছে এক ধরনের চাপা রাগ আর আত্মসম্মান। আঁখি অবাক হয়ে তাকায়, জানে কেউ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলবে এটা সে কল্পনাও করেনি। তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছ? সাহস না, এটা আত্মসম্মান। আর আত্মসম্মান কেউ কাউকে দিয়ে দেয় না, এটা নিজের ভিতর থেকে আসে। কথাটা শেষ হতেই চারপাশে এক ধরনের চাপা নীরবতা নেমে আসে। কেউ কিচ্ছু বলছে না, কিন্তু সবাই শুনছে। আখির মুখ রাগে লাল হয়ে যায়। সে আর কিছু বলার জন্য এগিয়ে আসে, কিন্তু এবার তার রাগ আগের চেয়ে অনেক বেশি তীব্র। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? আমি চাইলে তোমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। তুমি চাইলে আমাকে ছোট করতে পারো, কিন্তু মানুষকে ছোট বানাতে পারো না। এই কথাটা শোনার পর আখি যেন আরো রেগে যায়। তার চোখে অপমান আর অহংকার মিশে গিয়ে এক ভয়ঙ্কর রূপ নেয়। আর আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই বুঝে যায় এই লড়াইটা এখন শুধু ধাক্কা বা কথার না, এটা শুরু হয়ে গেছে দুটো ইগোর যুদ্ধ। আর এর শেষ কোথায় সেটা কেউ জানে না। কলেজ গেটের সামনে সেই ঘটনার পর কিছুক্ষণ যেন পুরো পরিবেশ থমকে থাকে। বাতাসও একটা চাপা উত্তেজনা। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা কেউ সরাসরি কথা বলছে না, কিন্তু সবার চোখে চোখে চলছে ফিসফাস আর কৌতূহল। যেন তারা বুঝতে চাইছে এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। আঁখি দাঁড়িয়ে আছে নিলয়ের সামনে। তার চোখে এখন আর শুধু রাগ না, তার সাথে মিশে গেছে অপমানের তীব্র আগুন। যে আগুন একজন মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ফেলতে পারে। সে দাঁতে দাঁত চেপে নিলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমাকে আমি দেখে নিব, তুমি আমাকে চিনো নাই। তার কণ্ঠে হুমকির ছায়া, কিন্তু সাথে সাথে এক ধরনের আত্মবিশ্বাসও, যেন সে নিশ্চিত তার কথার বাইরে কেউ যেতে পারবে না। নিলয় একদম শান্তভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধু এক ধরনের দৃঢ় স্থিরতা। সামনে আজি, দেখে নাও। কথাটা এতটাই ঠান্ডা আর সরলভাবে বলে যে মুহূর্তের জন্য আঁখি থমকে যায়, যেন সে এমন উত্তর আশা করেনি। ঠিক তখনই আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্র হালকা হাসতে শুরু করে। কেউ চাপা হাসি দিচ্ছে, কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু হাসি থামাতে পারছে না, কারণ দৃশ্যটা তাদের কাছে একদিকে নাটকীয়, অন্যদিকে অবিশ্বাস্য। একজন ফিসফিস করে বলে, এই ছেলে তো ভয়ই পায় না। আঁখির সাথে আগে কেউ এমনভাবে কথা বলেনি। হাসির শব্দ আখির কানে গিয়ে লাগে, আর ঠিক সেই মুহূর্তে তার ইকুতে আঘাত লাগে। তার মুখ শক্ত হয়ে যায়, চোখ আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, হঠাৎ ঘুরে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। তার বান্ধবীরা তাড়াতাড়ি তার পেছনে পেছনে যায়। কিছু দূর যেতেই এক বান্ধবী চাপা কণ্ঠে বলে ওঠে, আখি, এই গরিব ছেলের এত সাহস, তোকে পাত্তা দিচ্ছে না, উল্টো অপমান করে দিল। আখি দাঁড়িয়ে যায়, চোখে আগুন জ্বলছে, মুখ শক্ত হয়ে গেছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। এটার ফল খুব খারাপ হবে। তার কণ্ঠ এতটাই ঠান্ডা, কিন্তু ভয়ঙ্কর যে পাশে দাঁড়ানো বান্ধবীরাও একটু চুপ হয়ে যায়। বুঝে যায় আখি এই অপমান ভুলবে না। সে আবার সামনে তাকায়, দূরে নিলয়ের দিকে একবার চোখ ফেলে, তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করে। তার ভেতরে এখন আর শুধু রাগ নেই, একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, যা হয়তো সামনে বড় ঝড় ডেকে আনবে। আর নিলয়, সে তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে, মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু ভেতরে সে জানে আজকের এই ছোট ঘটনা হয়তো তার জীবনের অনেক বড় ঝড়ের শুরু মাত্র। আখি কলেজের করিডোর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। তার চোখে এখন আর আগে সে শুধু রাগ নেই, তার জায়গায় বসেছে ঠান্ডা হিসাবী এক চিন্তা। কিভাবে নিলয়কে এমনভাবে অপমান করা যায় যাতে সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তার ইগোতে লেগে যাওয়া অপমানটা যেন এবার প্রতিশোধে পরিণত হতে চাইছে। তার চারপাশে থাকা বান্ধবীরা ধীরে ধীরে জড়ো হয়, সবাই ফিস ফিস করে কথা বলছে, কেউ হাসছে, কিন্তু আখির মুখ একদম গম্ভীর। আখি ঠান্ডা গলায় বলে ওঠে, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওকে বুঝাতে হবে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। কিন্তু আখি যদি বেশি হয়ে যায়? আমার সাথে কেউ পাঙ্গা নেয় না, আর যে নিয়েছে সে নিজেই ভুগবে। তার কথার মধ্যে একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস, যেন সে আগেই সব ঠিক করে ফেলেছে।
ঠিক তখনই দূর থেকে একজন ছেলে দৌড়ে আসে। মুখে তাড়াহুড়া, সে আখির কাছে এসে দাঁড়ায়। আখি, প্ল্যান রেডি। নীলয়কে স্টোর রুমে নিয়ে যাওয়া যাবে। পিয়ন ডেকেছে বলে বলা হয়েছে। আখির মুখে হালকা একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে ধীরে মাথা নেড়ে সম্মতি দেয়। ঠিক আছে, এবার দেখি সে কত বড় কথা বলে। অন্যদিকে নিলয় ক্লাস শেষে করিডোর দিয়ে হাঁটছিল। তখন সেই ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়, ভদ্রভঙ্গিতে বলে ওঠে, নীলয় ভাই, একটু এদিকে আসবেন? স্টোর রুমে পিয়ন ডাকছে, একটা কাজ আছে মনে হয়। ঠিক আছে। সে কোনো সন্দেহ ছাড়াই ছেলেটার পেছন পেছন হাঁটতে থাকে, কারণ তার কাছে এটা শুধু একটা সাধারণ ডাকে সাড়া দেওয়া। স্টোর রুমের দরজার সামনে পৌঁছাতেই ছেলেটা হঠাৎ দরজাটা খুলে তাকে ভেতরে ঢুকে বলে, আর নিলয় ভেতরে ঢুকতে ঠাস করে দরজাটা বন্ধ হয়ে যায়, লক হয়ে যায় বাইরে থেকে। নিলয় এক মুহূর্ত থমকে যায়, তারপর দরজায় ধাক্কা দিতে থাকে। কি আছে বাইরে? দরজা খোলো। এটা কি ধরনের আচরণ? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না, শুধু কিছু দূরে দাঁড়িয়ে থাকা আখের কণ্ঠ ভেসে আসে, ঠান্ডা আর তাচ্ছিল্যে ভরা। আমার সাথে পাঙ্গা, সারাদিন রাত এখানেই থাকা। তার কণ্ঠে এক ধরনের বিজয়ের হাসি মিশে আছে, যেন সে ভেবে নিয়েছে এইবার নিলয় শেষ। ভেতরে নিলয় আবার জোরে দরজায় আঘাত করে বলে ওঠে, এটা ভালো করছো না আখি, খুলে দাও দরজা। বাইরে দাঁড়িয়ে আখি দরজার সামনে এসে থামে। তার চোখে একটু অনুশোচনা নেই, বরং ঠান্ডা এক নিশ্চয়তা। ঠিক করেছি। তার কথাটা শেষ হতেই সে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে শুরু করে। তার বান্ধবীরা তার পেছনে পেছনে হাঁটে, আর পেছনে স্টোর রুমের ভেতর থেকে নিলয়ের কণ্ঠ আবারও শোনা যায়, এটা শেষ না আখি, এটা শুরু মাত্র। কিন্তু সেই কথা বাতাসে মিলিয়ে যায়, আর কলেজের ভেতরে শুরু হয় আরেকটা নতুন ঝড়ের অপেক্ষা। স্টোর রুমের ভেতরটা অন্ধকার আর গুমোট, চারপাশে ধুলো জমে আছে, বাতাসটা ভারী লাগছে। আর সেই বন্ধ ঘরের ভেতরে নিলয় দাঁড়িয়ে আছে, দরজায় বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। তার মুখে এখন আর শুধু রাগ না, একটা ঠান্ডা দৃঢ়তা ফুটে উঠেছে, যেন এই পরিস্থিতি তাকে ভয় না দেখিয়ে বরং আরও শক্ত করে দিচ্ছে। নিলয় কিছুক্ষণ থেমে যায়, তারপর নিজের পকেট থেকে ফোন বের করে দ্রুত রাহাতকে কল দেয়। রিং বাজছে, অন্য প্রান্ত থেকে রাহাত ফোন ধরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, কই তুই ভাই? ক্লাসে তো নেই, সব ঠিক আছে তো? আখি আমাকে স্টোর রুমে আটকে রাখছে, দরজার বাইরে থেকে লক করে দিয়েছে। এক মুহূর্তের জন্য ফোনের ওপাশে নীরবতা নেমে আসে, তারপর রাহাতের কণ্ঠে বিস্ময় আর রাগ একসাথে ভেঙে পড়ে। কি বলিস তুই? এটা কি সাংঘাতিক কাণ্ড! আমি আসছি, এখনই আসছি, তুই দাঁড়া। ফোন কেটে যায়, আর রাহাত দৌড়ে বেরিয়ে আসে। তার মুখে আতঙ্ক আর রাগ একসাথে কাজ করছে। সে এক মুহূর্ত দেরি না করে স্টোর রুমের দিকে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই সে দরজার সামনে এসে পৌঁছে যায়, জোরে ধাক্কা দেয়, তারপর লক ভেঙে দরজা খুলে ফেলে। দরজা খুলতে ভেতর থেকে নিলয় ধীরে ধীরে বেরিয়ে আসে। তার চোখে আগুনের মতো এক শান্ত রাগ জমে আছে, কিন্তু মুখে কোনো আতঙ্ক নেই। রাহাত তাকে দেখে দ্রুত সামনে এসে দাঁড়ায়। ভাই, আগেই বলেছিলাম আখি খুব রাগি চেটি মেয়ে, ও সহজে ছাড়বে না। তার কণ্ঠে চিন্তা আর উদ্বেগ স্পষ্ট। নিলয় ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ সরাসরি সামনে, যেন সে ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাতে কি, ওকে আমি ভয় পাই? রাহাত থমকে যায়, তার মুখে বিস্ময়। নিলয় আবার শান্ত কিন্তু শক্ত গলায় বলে ওঠে, এবারও দেখবে নিলয় কি জিনিস। তার কথার ভেতর কোনো হুমকি নেই, আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে এখন আর শুধু একটা সাধারণ ছেলে না, নিজের ভাগ্যের বিরুদ্ধে দাঁড়ানো কেউ। রাহাত কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়, কারণ নিলয়ের চোখে সে এমন কিছু দেখে যা তাকে চুপ করিয়ে দেয়। আর দূরে করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা আখি এই ঘটনার খবর শুনে ধীরে ধীরে মুখ শক্ত করে ফেলে। তার চোখে আবার সেই পুরনো রাগ জ্বলে ওঠে। যুদ্ধটা এবার আর শুধু অপমানের না, এবার শুধু হতে যাচ্ছে এক অদৃশ্য লড়াই।
কলেজের করিডোরে তখন হালকা ভিড়। আখি তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, মুখে এখনো রাগের ছাপ স্পষ্ট, কিন্তু সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। তোরা থাক, আমি ওয়াশরুম থেকে আসছি। সে ঘুরে একা একা করিডোর দিয়ে হাঁটতে শুরু করে। হাই হিলের শব্দটা ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু সে বুঝতেই পারে না কেউ তার উপর নজর রাখছে। হঠাৎই একটা হাত এসে তাকে টেনে পাশের ফাঁকা একটা রুমের ভেতর নিয়ে যায়। দরজা বন্ধ। মুহূর্তের মধ্যে আখি ভারসাম্য হারিয়ে থেমে যায়। চোখে রাগ আর বিস্ময় একসাথে ফুটে ওঠে। কে? কথা শেষ করার আগেই সে সামনে তাকিয়ে থমকে যায় নিলয়। তার সামনে দাঁড়িয়ে আছে, চোখে সেই অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তা। আখির চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। বেয়াদব, তুই বের হলি কিভাবে? তার কণ্ঠে রাগ ঝরে পড়ছে, কিন্তু ভেতরে কোথাও একটা অস্বস্তিও কাজ করছে। নিলয় ধীরে ধীরে এক পা এগিয়ে আসে, ঠান্ডা গলায় বলে, এটা কোনো ব্যাপার না, দরজা বন্ধ করলে সবাই আটকায় না, তবে তোমার শাস্তি পাওয়া বাকি আছে। আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, বাস্তবতা দেখাবো। হঠাৎ করে সে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, যেন বের হওয়ার পথ আটকে দেয়। কিন্তু তার আচরণে কোনো অশ্লীলতা নেই, বরং এক ধরনের মানসিক চাপ তৈরি করে। নিলয় ধীরে খুব কাছে গিয়ে বলে, মানুষকে ছোট করা সহজ, কিন্তু ভুল মানুষকে ছোট করলে তার ফল সহ্য করা কঠিন হয়। আখি এবার একটু থেমে যায়। তার চোখে প্রথমবারের মতো দ্বিধার চাপ ফুটে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সর, না হলে খারাপ হবে। খারাপ কি জিনিস সেটা এখনো দেখোনি তুমি। তার কণ্ঠ এতটাই স্থির যে মুহূর্তের জন্য আখি চুপ হয়ে যায়, যেন সে বুঝতে পারছে এই ছেলেটা আগের মতো সহজ না। নিলয় ধীরে সরে দাঁড়ায়, দরজাটা খুলে দেয়। যাও, কিন্তু মনে রাখো, এরপর থেকে লাগতে এলে ভেবে আসবা, আমার সাথে কোলাতে পারবা নাকি। কথাটা শেষ হতেই আখি এক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে। রাগ, অপমান আর এক অদ্ভুত অচেনা অনুভূতি মিশে যায় তার চোখে। তারপর সে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায়। করিডোরে এসে সে থামে না, কিন্তু তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। এই প্রথম কেউ তাকে শুধু থামায়নি, বরং তাকে ভাবতে বাধ্য করেছে। আর ভেতরে দাঁড়িয়ে নিলয় চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নেয়। রাত গভীর হয়ে গেছে, শহরের আলো ধীরে ধীরে নিভে আসছে, চারপাশে নীরবতা নেমে এসেছে। কিন্তু সেই নীরবতার মাঝেও আখির রুমের ভেতরটা একদম শান্ত না। তার বিছানায় শুয়ে থাকা শরীরটা স্থির থাকলেও তার মন যেন একটুও থামছে না। আখি সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক চিন্তার ছায়া, যেন সে নিজের সাথে যুদ্ধ করছে। আজকে সেই ফাঁকা রুমের ঘটনা বারবার তার মাথায় ঘুরে ফিরে আসছে। আখি মনে মনে বলে, ও আমাকে ফাঁকা রুমে নিয়ে গেল, তবু কিছু করলো না, শুধু কথা বলে ছেড়ে দিল। তার ভ্রু কুঁচকে যায়, যেন সে এই ব্যাপারটা কোনোভাবেই মেলাতে পারছে না। নিলয় আসলে কেমন আমি বুঝতে পারছি না। ওর আচরণ সবার থেকে আলাদা। কেউ আমার সামনে এভাবে দাঁড়ায় না, কেউ আমার কথা এইভাবে কাটে না, তবুও ওর মধ্যে এমন কিছু আছে যা আমাকে থামিয়ে দেয়। তার বুকের ভেতর হালকা ধুকপুকানি বাড়ে, কিন্তু সে নিজেকে সেটা বুঝতে চায় না, বরং নিজেকে শক্ত করে নেয়। না, এটা শুধু ইগোর ব্যাপার, আমি হারবো না। সে পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর আসে না। অন্যদিকে নিলয় তার ছোট ঘরের বিছানায় বসে আছে, জানালার বাইরে তাকিয়ে। রাতের অন্ধকারে ডুবে থাকা শহরটা যেন তার ভেতরের অস্থিরতার মতোই নিস্তব্ধ। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বাবা। নিলয়ের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, তারপর ধীরে ফোনটা রিসিভ করে। হ্যালো। কি ব্যাপার নিলয়, বাড়িতে কি আর আসবে না? কণ্ঠে অভিমান আছে, কিন্তু সেই অভিমানের ভেতরেও লুকিয়ে আছে এক ধরনের চাপা ভালোবাসা। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, যেখানে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি, সেখানে সম্পর্কের কোনো দাম নেই, সেখানে ফিরতে ইচ্ছে করে না। তার কথাগুলো খুব শান্ত, কিন্তু প্রতিটা শব্দ যেন অনেক কষ্ট নিয়ে বের হচ্ছে। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর
বাবা আবার বলেন, বাইরের দুনিয়া কতটা কঠিন বুঝতে পারছো তো? কণ্ঠটা এবার একটু নরম, যেন সতর্ক করার চেষ্টা। নিলয় হালকা একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। বুঝতেছি, তবু এখানে শান্তি আছে। কথাটা বলার সাথে সাথে তার মুখে একটুখানি তৃপ্তির ছাপ ফুটে ওঠে। কষ্ট আছে, অভাব আছে, তবু এই জীবনটা নিজের। ওপাশে আবার নীরবতা নেমে আসে, যেন কথাগুলো কারো ভেতরে গিয়ে আঘাত করেছে। রাতটা আরও গভীর হয়। দুজন দুই জায়গায়, দুজন দুই চিন্তায়। একজন বুঝতে চাইছে নিলয় আসলে কে, আরেকজন লুকিয়ে রাখছে সে আসলে কে। আর এই দুই রহস্য খুব শীঘ্রই একে অপরের সামনে খুলে যেতে চলেছে। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে থাকে, সময় নিজের গতিতে এগিয়ে চলে। কিন্তু সেই সময়ের ভেতরে নিলয়ের জীবনটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে কলেজ, অন্যদিকে কাজ। আর এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে তার অজানা এক পরিচয়, যা কেউ জানে না। সকালে কলেজ, বিকেলে অফিস, রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসা। এভাবেই দিন চলছে। ক্লাসে সে আগের মতো চুপচাপ, নিজের মতো থাকে, কিন্তু পড়াশোনায় সবার থেকে এগিয়ে। আর অফিসে গিয়ে সে একদম অন্য মানুষ, দায়িত্বশীল, পরিশ্রমী আর অদ্ভুত রকম ফোকাসড। রাহাত মাঝে মাঝে অবাক হয়ে বলে, ভাই তুই মানুষ না মেশিন? এত কষ্ট করেও কেমনে ঠিক থাকিস? আমি তো ক্লান্ত হয়ে যাই। নিলয় শুধু হালকা হাসে, কিছু বলে না, কারণ সে জানে এই কষ্টটা তার নিজের বেছে নেওয়া। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। এরই মাঝে কলেজে একটা বড় প্রোগ্রামের ঘোষণা হয়। সবাই খুব এক্সাইটেড। কেউ নতুন ড্রেস কিনছে, কেউ পার্লার বুক করছে, কেউ স্টাইল নিয়ে ব্যস্ত। পুরো কলেজটাই যেন এক উৎসবের প্রস্তুতিতে মেতে উঠেছে। প্রোগ্রামের দিন কলেজে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। চারপাশে সাজসজ্জা, রঙিন আলো, সবাই দামি কাপড় চোপড় পরে এসেছে, কেউ ব্লেজার, কেউ শেরওয়ানি। মেয়েরা ঝলমলে ড্রেসে সেজেছে, যেন এটা কোনো সাধারণ অনুষ্ঠান না, একটা ফ্যাশন শো। আর সেই ভিড়ের মাঝে নিলয় তার সেই পুরনো শার্ট, যেটা সে আগেও পরেছে, হালকা ফেড হয়ে গেছে, কিন্তু পরিষ্কার, ঠিকঠাক করে ইস্ত্রি করা। সে ধীরে ধীরে ভেতরে ঢোকে, মাথা নিচু না, বরং সোজা। কিন্তু তার চারপাশে দৃষ্টি পড়তেই ফিসফাস শুরু হয়ে যায়। আর দেখ, আবার সে একই শার্ট। আরে প্রোগ্রামেও এটা পড়ে এসেছে? হ্যাঁ, কেউ হাসে, কেউ ঠোঁট বাঁকায়, আর সেই হাসির ঢেউ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। নিলয় থামে না, সে হেঁটে যায় নিজের মতো, যেন এসব কিছুই তার কানে যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা শব্দ সে অনুভব করছে। ঠিক তখনই সামনে পড়ে আখি। আজ সে অসাধারণভাবে সেজেছে, দামি ড্রেস, পারফেক্ট মেকআপ, চারপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে, যেন সে আজকের প্রোগ্রামের কেন্দ্রবিন্দু। আখির চোখ হঠাৎ গিয়ে পড়ে নিলয়ের ওপর। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। প্রোগ্রামও একই শার্ট? ওর তো আর অপশন নেই। অভ্যাস তো বদলায় না। আখিও হালকা করে হাসে, কিন্তু তার চোখে আগের মতো শুধু তাচ্ছিল্য নেই, সেখানে অল্প একটু কৌতূহলও মিশে আছে। নিলয় একবার তাদের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু একটা ছোট্ট হাসি দেয়। আর সেই হাসিটা এমন যেন সে জানে আজ যারা হাসছে কাল তারা চুপ থাকবে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, আর তার ভেতরে আবারও সেই প্রতিজ্ঞা জেগে ওঠে, একদিন সবাইকে সে নিজের পরিচয় দেখাবেই। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মঞ্চটা রঙিন আলোয় ঝলমল করছে, মাইকের শব্দে পুরো অডিটোরিয়াম গমগম করছে। কেউ গান গাইছে, কেউ নাচ করছে, কেউ কবিতা আবৃত্তি করছে। পুরো কলেজে যেন এক অন্যরকম আনন্দে ডুবে গেছে। সবাই নিজেদের মতো করে মুহূর্তটা উপভোগ করছে। সামনের সারিতে বসে আছে শিক্ষকরা, আর পেছনের দিকে ছাত্রছাত্রীদের ভিড়, হাসি, তালি, উচ্ছ্বাস সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। একজন গান শেষ করতেই সবাই হাততালি দেয়, আর ঠিক তখনই মাইকে ঘোষণা ভেসে আসে।
আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শহরের অন্যতম সম্মানিত ব্যবসায়ী। কথাটা শেষ হওয়ার আগেই দরজার দিকে সবার দৃষ্টি চলে যায়। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেন এক ভদ্রলোক। গম্ভীর ব্যক্তিত্ব, দামি স্যুট, চোখে আত্মবিশ্বাস, হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় তিনি সাধারণ কেউ নন। পুরো হলরুম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। তারপর ফিসফাস শুরু। আরে উনি না শহরের টপ কোটিপতি আজমল চৌধুরী? উনি এখানে? সবাই অবাক। কেউ কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ ছবি তুলতে শুরু করে, যেন তারা কোনো বড় সেলিব্রিটিকে সামনে পেয়েছে। কিন্তু এই ভিড়ের মাঝেই নিলয় সে চুপচাপ বসেছিল। কিন্তু চোখ হঠাৎ স্থির হয়ে যায়। দরজার দিকে তার বুকের ভেতরটা ধক করে ওঠে। কারণ তিনি আর কেউ না, আজমল চৌধুরী। তার বাবা। নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য হাজারটা অনুভূতি ভিড় করে। অবাক হওয়া, চাপা কষ্ট, অভিমান, কিন্তু সে নিজেকে সামলে নেয়। মুখে কোনো অভিব্যক্তি আনতে দেয় না। সে চুপচাপ মাথা নিচু করে ফেলে, যেন কিছুই হয়নি। অন্যদিকে আজমল চৌধুরী মঞ্চে উঠে বসেন। চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ থেমে যায়। দূরে এক কোণায় নিলয় একটা পুরনো শার্ট পরে বসে আছে। তার চোখে বিস্ময় ফুটে ওঠে, যেন সে বিশ্বাসই করতে পারছে না তার ছেলে এই অবস্থায় এখানে। এক মুহূর্তের জন্য তার মুখ শক্ত হয়ে যায়, কিন্তু তিনি কিছু বলেন না। কারণ এই জায়গাটা ব্যক্তিগত না, এটা একটা মঞ্চ অনুষ্ঠান। চলতে থাকে নাচ, গান, পারফরমেন্স। সব শেষ হওয়ার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক এক করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, আর আজমল চৌধুরী নিজ হাতে তাদের পুরস্কার তুলে দেন। সবাই গর্বিত, খুশি, ছবি তুলছে, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে সেই এক জায়গায়, নিলয়ের দিকে। আর নিলয়, সে এখনো চুপচাপ বসে আছে। তার ভেতরে ঝড় চলছে, কিন্তু বাইরে একদম শান্ত। কারণ সে জানে এই গল্পের আসল মোড় এখনো আসেনি, আর সেই মোড়টাই সব কিছু বদলে দেবে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে। ধীরে ধীরে অডিটোরিয়ামের ভিড় কমে আসছে। কেউ ছবি তুলছে, কেউ হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। চারপাশে একটা ক্লান্ত কিন্তু তৃপ্তির আবহ ছড়িয়ে আছে। কিন্তু এই সব কিছুর মাঝেও নীলর ভেতরটা একদম শান্ত না। সে চুপচাপ উঠে দাঁড়ায়, কারোর সাথে চোখাচোখি না করে ধীরে ধীরে বের হওয়ার জন্য হাঁটতে থাকে, যেন ওই জায়গাটা থেকে যত দ্রুত সম্ভব দূরে চলে যেতে চায়। কিন্তু তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। নিলয়। নীলয়ের পা থেমে যায়। কয়েক সেকেন্ড সে নড়াচড়া করে না, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে কোনো বিস্ময় নেই, বরং একটা দীর্ঘদিনের জমে থাকা অভিমান লুকানো। আজমল চৌধুরীর সামনে এগিয়ে আসেন। তার মুখে গম্ভীরতা, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। বাড়ি ফিরে চলো। কথাটা খুব সহজ, কিন্তু এর ভেতরে একটা চাপা অনুরোধ লুকিয়ে আছে। নিলয় হালকা হাসে, সেই হাসিটা তিক্ত। কোন বাড়িতে ফিরবো, যেখানে আমার জন্য আপনার কোনো সময় নেই? তার কণ্ঠ শান্ত, কিন্তু প্রতিটা শব্দ যেন হৃদয়ের ভেতর থেকে উঠে আসছে। চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ থেমে যায়। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু বাতাসে একটা ভারী নীরবতা নেমে আসে। নিলয় ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। আমার তো এমন জীবন চাই না যেখানে আমি থাকি, কিন্তু কেউ আমাকে অনুভব করে না। আমি প্রাণ খুলে বাঁচতে চাই, যেন আমার থাকাটা কারো কাছে মূল্য রাখে। কিন্তু আপনার কাছে তো আমার কোনো দামই নেই, আপনার কাছে তো টাকাই সব। কথাগুলো শুনে আজমল চৌধুরীর মুখ কঠিন হয়ে যায়, কিন্তু তার চোখে একটা আঘাত স্পষ্ট ফুটে ওঠে। আজমল চৌধুরীর গভীর গলায় বলেন, এই টাকা কিন্তু তোমার জন্য ইনকাম করি, আমি তোমার ভবিষ্যতের জন্য। তার কণ্ঠে এবার যুক্তি আছে, দায়িত্ব আছে, কিন্তু সে কথাগুলো নিলয়ের কাছে পৌঁছায় না। নিলয় মাথা নাড়ে ধীরে। বেঁচে থাকার জন্য এত টাকা দরকার নেই। সে এক সেকেন্ড থামে, তারপর চোখ তুলে সরাসরি বাবার দিকে তাকায়। দরকার ভালোবাসা। কথাটা এতটাই সরল, কিন্তু এতটাই গভীর, চারপাশে যেন সব শব্দ থেমে যায়। আজমল চৌধুরী কিছু বলতে গিয়ে থেমে যান। তার চোখে এই প্রথমবারের মতো অসহায়ত্ব দেখা যায়,
যেন এত বড় মানুষ হয়েও এই মুহূর্তে তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। নিলয় আর কিছু বলে না। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর হাঁটতে শুরু করে। পেছনে দাঁড়িয়ে থাকে তার বাবা, একজন কোটিপতি যার সব আছে, তবুও এই মুহূর্তে সবচেয়ে দরকারি জিনিসটাই নেই, তার ছেলের ভালোবাসা। আর নিলয়, সে হাঁটছে কিন্তু তার চোখের কোণে জমে থাকা পানি বলে দিচ্ছে এই যুদ্ধটা শুধু টাকার না, এই যুদ্ধটা ভালোবাসার। অডিটোরিয়ামের বাইরে তখনও হালকা ভিড়। কেউ হাসছে, কেউ প্রোগ্রাম নিয়ে আলোচনা করছে, কিন্তু সে ভিড়ের মাঝে নিলয় দ্রুত পায়ে হাঁটছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের চাপা কষ্ট আর বিরক্তি জমে আছে, যেন সে এই জায়গায় থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে যেতে চায়। ঠিক তখনই পেছন থেকে দৌড়াতে দৌড়াতে একটা পরিচিত কণ্ঠ। আরে ভাই দাঁড়া, আমাকে না নিয়ে চলে যাস কেন? রাহাত হাঁপাতে হাঁপাতে এসে নিলয়ের পাশে দাঁড়ায়। তার মুখে কৌতূহল, চোখে উত্তেজনা। সে যেন কিছুতেই এই ঘটনা মিস করতে চায় না। নিলয় একটু থামে, কিন্তু তার মুখ এখনো গম্ভীর। এত চিৎকার চেঁচামেচি ভালো লাগছে না, চল চুপচাপ যাই। তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, যেন সে আর কোনো কথাবার্তা শুনতে চায় না। রাহাত কিন্তু থামে না। সে চারপাশে একবার তাকিয়ে আবার নিলয়ের দিকে ঝুঁকে আসে। কণ্ঠটা নিচু করে ফিসফিস করে বলে, আজমল চৌধুরী তোর সাথে কি কথা বলছিল রে? তার চোখ বড় বড় হয়ে আসছে, যেন সে একটা বড় রহস্য জানার জন্য অপেক্ষা করছে। নিলয় এক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়, তারপর খুব স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নেয়, যেন প্রশ্নটা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ না। তেমন কিছু না, কলেজ সম্পর্কে জানতে চাচ্ছিল। তার কণ্ঠ এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতেই পারবে না এই কথার আড়ালে কত বড় সত্য লুকিয়ে আছে। সে আবার হাঁটা শুরু করে, ধীরে ধীরে বলে, আসলে উনি তো কলেজে অনেক ডোনেট করে, প্রায় 70%, তাই ভালো মন্দ খোঁজ নিচ্ছিল। ও তাই তো বলি, তোর সাথে আলাদা করে কথা বললো কেন? ভাবছিলাম ভাই তোর ভাগ্য ভালো, এমন বড় লোকের সাথে কথা বলার সুযোগ পাইছিস। নিলয় হালকা একটা হাসি দেয়, কিন্তু সে হাসির ভেতরে কোনো আনন্দ নেই, শুধু একটা চাপা সত্য লুকানো। যার সাথে কথা বলার জন্য মানুষ স্বপ্ন দেখে, সেই আমার বাবা। কিন্তু এই কথাটা সে মুখে আনে না, কারণ কিছু সত্য যত লুকানো থাকে ততই নিরাপদ থাকে। বিকেলের বাতাসে দুইজন পাশাপাশি হাঁটতে থাকে। একজন জানে সব, আরেকজন কিছুই জানে না। আর এই গোপন সত্যটাই তাদের জীবনের গল্পকে আরও জটিল করে তুলছে। রাত নেমে এসেছে শহরের ওপর, চারপাশে নীরবতা, কিন্তু কিছু ঘরের ভেতরে সেই নীরবতা ভাঙছে অদৃশ্য কষ্টের শব্দে। আজমল চৌধুরীর বিশাল বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলছে। পরিবেশটা ভারী, যেন কিছু একটা না বলা কথা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজমল চৌধুরী সোফায় বসে আছেন, মুখে ক্লান্তি, চোখে চিন্তার ছাপ। আর সামনে দাঁড়িয়ে আছেন নিলয়ের মা, তার চোখ লাল, যেন অনেকক্ষণ ধরে কান্না চেপে রেখেছেন। নীরবতা ভেঙে তিনি ধীরে বলে ওঠেন, আজ নিলয়ের সাথে দেখা হয়েছিল। আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারলে না? তার কণ্ঠে শুধু প্রশ্ন না, আছে হাজারটা অভিযোগ, হাজারটা না বলা কষ্ট। আজমল চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলেন। বলেছি, কিন্তু আসেনি। কেন আসবে? তুমি তো আমার ছেলের থেকে সম্পদের গুরুত্ব বেশি দাও। ছোটবেলা থেকে ও শুধু তোমার একটু সময় চাইছিল, একটু ভালোবাসা। আর তুমি কি দিয়েছ? টাকা, শুধু টাকা। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আজমল চৌধুরী মুখ শক্ত হয়ে যায়, কিন্তু উঠে দাঁড়ান। তুমি বুঝবে না মানুষের জীবনের সম্পদের মূল্য কতটা। তার কণ্ঠে দৃঢ়তা আছে, কিন্তু ভেতরে কোথাও একটা দ্বন্দ্ব লুকিয়ে আছে, যা তিনি নিজেও স্বীকার করতে চান না। মহিলা চুপ করে যান না, বরং কাঁদতে কাঁদতে বলেন, আমি বুঝি না। আমি শুধু এটা বুঝি, আমার ছেলে আমার কাছে নাই। এই বাড়ি ভরা থাকলেও খালি লাগে। তার কান্নার শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অন্যদিকে নিলয় তার ছোট বাসার ছাদে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে। অন্ধকার আকাশ, কয়েকটা তারা আর হালকা বাতাস।
কিন্তু তার ভেতরে কোনো শান্তি নেই। সে ধীরে ধীরে ছাদের এক কোণে বসে পড়ে, মাথা নিচু করে। তার চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। নিলয় ফিসফিস করে বলে, আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? কেন সব থাকতেও আমি এত অসহায়? কেন তারা আমাকে না চেয়ে সম্পদ চায়? তার কথাগুলো বাতাসে মিলিয়ে যায়, কেউ শোনে না। কিন্তু এই প্রশ্নগুলোই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাবা মায়ের ভালোবাসা, অন্যদিকে সম্পদের অহংকার, আর মাঝখানে দাঁড়িয়ে আছে নিলয়, একজন ছেলে যার সব আছে তবু কিছুই নেই। রাত আরও গভীর হয়ে গেছে। ছাদের উপর হালকা ঠান্ডা বাতাস বইছে, দূরের শহরের আলোগুলো ঝাপসা হয়ে ঝিলমিল করছে। আর সেই নিস্তব্ধতার মাঝে একা বসে আছে নিলয়, মাথা নিচু, চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। যেন কিছুক্ষণ আগে সে নিজের ভেতরে সব কষ্ট বের করে দিয়েছে। ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ ভেসে আসে রাহাত। সে চুপচাপ এসে নিলয়ের পাশে দাঁড়ায়। কিছুক্ষণ কিছু বলে না, শুধু বন্ধুর মুখটা দেখে বোঝার চেষ্টা করে আজ নিলয়ের ভেতরে কিছু একটা ভেঙে গেছে। তারপর হালকা গলায় বলে, আজ কি মন খারাপ? নিলয় একটু চমকে তাকায়, তারপর দ্রুত নিজের মুখটা সামলে নেয়, যেন কিছুই হয়নি এমন একটা ভাব আনে। তেমন কিছু না, পুরনো স্মৃতি মনে পড়ছে। তার কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে একটা চাপা ব্যথা লুকানো, যা রাহাত বুঝে ফেলে। রাহাত হালকা হেসে পাশে বসে পড়ে, কিন্তু সেই হাসির ভেতরে আনন্দ নেই, আছে নিজের জীবনের শূন্যতা। তোর তো মনে করার মতো স্মৃতি আছে, আমার তো কিছুই নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে, কি আমার কিছুই জানি না। তার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু সে কাঁদে না, কারণ সে অনেক আগেই কান্না চাপা দিতে শিখে গেছে। আমার কি আছে বল? কথাটা শুনে নিলয় চুপ হয়ে যায়। কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকে রাহাতের দিকে, যেন সে বুঝতে পারছে দুজনের কষ্ট আলাদা হলেও ব্যথাটা একই জায়গায় লাগে। নিলয় ধীরে ধীরে হাত বাড়িয়ে রাহাতের কাঁধে রাখে। তোর আমি আছি। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এমন এক গভীরতা আছে, যেন এই একটা বাক্যই একটা মানুষের পুরো পৃথিবী হয়ে উঠতে পারে। রাহাত কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার চোখে পানি চিকচিক করে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নেয়, যেন নিলয় সেটা না দেখে। দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে। দুজনের জীবনে অনেক অভাব, তবুও এই বন্ধুত্বটাই হয়তো তাদের সবচেয়ে বড় সম্পদ। আর এই সম্পর্কটাই তাদের সব কষ্টের মাঝেও বাঁচিয়ে রাখবে। কিছুদিন কেটে গেছে, সময় তার নিজের গতিতে এগিয়ে চলেছে। নিলয় আর রাহাতও সেই জীবনের সাথে তাল মিলিয়ে চলছে। কলেজ, কাজ আর মাঝে মধ্যে ছোট ছোট হাসি কষ্টের মুহূর্তে দিনগুলো ভরে উঠছে। এরই মাঝে একদিন খবর আসে সেই ভদ্রলোক যাকে সেদিন রাতে তারা বাঁচিয়েছিল, এখন তাদের বস। তিনি তার বাসায় দাওয়াত দিয়েছেন। শুধু তিনি না, তার স্ত্রী নিজে নাকি নানান রান্না করে রেখেছেন। বিশেষ করে বলেছে ওদের অবশ্যই আসতে হবে। রাহাত একটু অবাক হয়ে বলে, ভাই, আমাদের জন্য কেউ এত কিছু করছে? সব মানুষ একরকম নারী। সেদিন সন্ধ্যায় তারা দুজন পরিষ্কার জামা পরে সেই বাড়ির দিকে রওনা দেয়। গেট খুলতেই সেই চেনা আলো, ঝলমলে পরিবেশ, কিন্তু আজ যেন আরও বেশি আপন লাগে, যেন ওই বাড়িটা তাদের অপেক্ষায় ছিল। দরজা খুলতেই সেই মহিলা বের হয়ে আসেন, মুখ ভরা হাসি, চোখে মায়া। আরে এসেছো বাবা, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তিনি যেন নিজের সন্তানের মতো করেই দুজনকে ভেতরে নিয়ে যান, বসতে দেন, পানি দেন, তারপর একের পর এক খাবার সাজাতে থাকেন। ভাত, মাংস, মাছ, ভর্তা, মিষ্টি, পুরো টেবিল ভরে যায়। রাহাত অবাক হয়ে চারপাশে তাকায়। খালাম্মা এত কষ্ট করেছেন কেন? কষ্ট কই বাবা, তোমরা আসছো এটাই তো আমার জন্য খুশি। নিলয় চুপচাপ তাকিয়ে থাকে। তার মনে হয় এই মানুষটার ভেতরে একটা শূন্যতা আছে, যেটা সে লুকিয়ে রাখছে। তারা খেতে বসে।
মহিলা নিজে হাতে তুলে তুলে খাওয়াতে থাকে, যেন বহুদিন পর কাউকে নিজের মতো করে যত্ন করছে। ঠিক তখনই হঠাৎ তার চোখ গিয়ে পড়ে রাহাতের গলার দিকে। একটা চেন লকেট ঝুলছে। তার হাত থেমে যায়, চোখ স্থির হয়ে যায়। সেই লকেটের উপর ধীরে ধীরে তিনি হাত বাড়িয়ে চেনটা ধরেন। তার হাত কাঁপছে। তিনি লকেটটা স্পর্শ করতেই যেন শরীরটা শিউরে ওঠে। এইটা এটা কোথায় পেলে? ছোটবেলা থেকে আছে, এতিমখানায় বড় হয়েছি, এটা সব সময় আমার গলায় ছিল। মহিলা আর এক মুহূর্ত দেরি করেন না, তিনি তাড়াতাড়ি লকেটটা খুলে ফেলেন। ভেতরটা খুলতেই একটা ছোট ছবি, একটা শিশুর ছবি, আর নিচে ছোট করে লেখা রাহাত। মহিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, তার শরীর কাঁপতে থাকে। তুই তুই আমার ছেলে? তোকে কত খুঁজেছি আমি। তার কণ্ঠ ভেঙে যায়। তিনি রাহাতকে জড়িয়ে ধরেন, যেন এতদিনের হারানো কিছু ফিরে পেয়েছেন। রাহাত হতবাক, সে কিছুই বুঝতে পারছে না। না না, আপনার ভুল হচ্ছে। ভুল না বাবা, এই লকেট আমি নিজের হাতে পরিয়েছিলাম। তুই হারিয়ে গিয়েছিলি, আমি তোকে খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেছি। এইবার সে ভদ্রলোক এগিয়ে আসেন, তার চোখেও পানি। তিনি রাহাতের দিকে তাকিয়ে থাকেন, তারপর হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমার ছেলে। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। কান্না, আনন্দ, অবিশ্বাস সব একসাথে মিশে যায়। রাহাত ধীরে ধীরে বুঝতে শুরু করে তার পরিচয়, তার অতীত। সে এতিম না, তার বাবা মা আছে, সে একা না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর পাশে দাঁড়িয়ে থাকা নীলয় সবকিছু দেখে হালকা হাসে। তার চোখেও পানি, কিন্তু এই কান্না কষ্টের না, এটা আনন্দের। কারণ তার বন্ধু আজ নিজের পরিচয় ফিরে পেয়েছে। আর সেই মুহূর্তে নীলর মনে হয় হয়তো ভাগ্য সবসময় খারাপ না, কিছু কিছু মুহূর্ত সব কষ্টের হিসাব মিটিয়ে দেয়। সেই আবেগঘন ভরা মুহূর্তগুলো ধীরে ধীরে থেমে আসে। কান্না আর হাসির মিশ্রণে ভরা পরিবেশটা একটু শান্ত হয়, কিন্তু ঘরের ভেতর এখনো এক ধরনের উষ্ণতা ছড়িয়ে আছে, যেন বহুদিনের শূন্যতা এক মুহূর্তে পূর্ণ হয়ে গেছে। রাহাত এখনো বসে আছে, চোখ লাল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি, যেটা সে হয়তো কোনোদিন অনুভব করেনি। আর পাশে দাঁড়িয়ে নীলয় চুপচাপ সব দেখছে, তার চোখে তৃপ্তি। বন্ধুর জীবনে এমন একটা মুহূর্ত আসতে দেখে সে নিজের কষ্টও যেন কিছুটা ভুলে গেছে। কিছুক্ষণ পর নীলয় ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মনে হয় এখন তার চলে যাওয়া উচিত। সে দরজার দিকে এগোতে থাকে, ঠিক তখনই পেছন থেকে রাহাতের কণ্ঠ। আরে, আমাকে না নিয়ে কোথায় যাস? নীলয় থেমে যায়, ধীরে ধীরে ঘুরে তাকায়। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে একটু দূরত্ব। তোর তো পরিবার পাইছিস, এখন আর গিয়ে কি করবে আমার সাথে? কথাটা খুব স্বাভাবিকভাবে বলা হলেও এর ভেতরে একটা চাপা কষ্ট লুকানো, যেন সে নিজেই নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। রাহাত সাথে সাথে উঠে দাঁড়ায়, একদম কাছে এসে দাঁড়ায়। তাও আমি তোর সাথেই থাকবো, তুই ছাড়া আমার ঘুম হবে নাকি? কথাটা এতটাই সরল, কিন্তু এতটাই গভীর, যেন সে জানিয়ে দিচ্ছে পরিচয় বদলালেও সম্পর্ক বদলায় না। নীলয় কিছু বলতে যায়, কিন্তু থেমে যায় তার চোখ। এক ঝলক আবেগ ভেসে ওঠে। ঠিক তখনই সেই মহিলা এগিয়ে আসেন, তার চোখে এখনো কান্নার ছাপ, কিন্তু মুখে হাসি। তিনি দুজনের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, কাউকে কোথাও যেতে হবে না। দুজনেই অবাক হয়ে তাকায় তার দিকে। মহিলা ধীরে ধীরে কাছে এসে তাদের দুজনের হাত ধরে ফেলেন। আজ থেকে তোরা দুজনেই এই বাড়িতে থাকবি। তার কণ্ঠে আদেশ না ভালোবাসা, যে ভালোবাসা না বললেও বোঝা যায়। এই বাড়িতে এখন আর শূন্যতা নেই। রাহাত হতবাক হয়ে তাকিয়ে থাকে। নীলয় চুপ হয়ে যায়। কিছুক্ষণ কেউ কিছু বলে না, কারণ এই প্রস্তাবটা শুধু থাকার জায়গা না, এটা একটা সম্পর্কের ডাক, একটা নতুন জীবনের শুরু। রাহাত ধীরে ধীরে হাসে, আর নীলয় সে শুধু একবার আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, হয়তো সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু জায়গায় নতুন শুরু অপেক্ষা করে। দিনগুলো এগিয়ে যেতে থাকে, কিন্তু কলেজের ভেতরের বাতাসটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগে সেই সাধারণ কটাক্ষ, রাগ, অপমানের জায়গায় এখন এক অদ্ভুত নীরবতা আর কৌতূহল তৈরি হয়েছে। আর তার কেন্দ্রবিন্দুতে আবারও সেই দুইটা মানুষ, নীলয় আর আখি।
আখি এখন আর আগের মতো সরাসরি অপমান করে না, কিন্তু তার চোখে সবসময় নিলয়ের ওপর থাকে, যেন সে না চাইতেও নিলয়কে খুঁজে বেড়ায়। ক্লাসে, করিডোরে, এমনকি দূর থেকে দেখা মুহূর্তেও তার দৃষ্টি যেন অজান্তেই আটকে যায় নিলয়ের ওপর। আর এই পরিবর্তনটা নিলয় লক্ষ্য করেছে। সে বুঝতে পারে আখি এখন আর শুধু রাগী না, তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে, কিন্তু সেটা সে স্পষ্টভাবে ধরতে পারছে না। একদিন করিডোরে নিলয় হাঁটছিল, ঠিক তখনই আখি কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে তাকিয়ে দেখছিল, যেন সে নিজের অজান্তেই নিলয়কে পর্যবেক্ষণ করছে। নিলয় থেমে যায় ধীরে ধীরে। সে আখির সামনে এসে দাঁড়ায়, চোখে একটুখানি প্রশ্ন আর হালকা তাচ্ছিল্যের মিশ্রণ। কি ব্যাপার, আমাকে নজরে নজরে রাখছো কেন? তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে এক ধরনের সরাসরি প্রশ্ন। আখি এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর মুখ ঘুরিয়ে স্বাভাবিকভাবে বলে, তোমাকে নজরে রাখবো কোন দুঃখে? তার কণ্ঠে অবহেলার ছাপ, কিন্তু চোখে সেই আগের মতো কঠোরতা নেই, একটা অস্বস্তি লুকানো আছে। নিলয় হালকা হাসে, এক পা সামনে এগিয়ে আসে। আমি কি কানা? চোখে দেখি না? সব বুঝি। তার কথা শেষ হতেই আখি একটু বিরক্ত হয়ে তাকায়, কিন্তু তার চোখে এবার রাগের সাথে সাথে দ্বিধাও মিশে যায়। দেখো, তোমার সাথে কি আমার চাই যে আমি তোমাকে নজরে রাখবো? তার কণ্ঠ শক্ত, যেন সে নিজেকে বোঝাতে চাইছে এটা কোনো ব্যাপার না। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ায়। কে বলতে পারে কার সাথে কার যায়? কথাটা বলার সাথে সাথে চারপাশের বাতাস যেন একটু ভারী হয়ে যায়। আখি এক সেকেন্ড চুপ হয়ে যায়, তার চোখে এবার স্পষ্ট অস্থিরতা ফুটে ওঠে, যেন এই কথাটা তাকে অদ্ভুতভাবে নাড়া দিয়েছে। নিলয় আর কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে শুরু করে, আর আখি সে শুধু দাঁড়িয়ে থাকে, নিলয়ের পেছনটা তাকিয়ে। আর প্রথমবারের মতো তার মনে একটা প্রশ্ন আসে, আমি কি সত্যি ওকে শুধু ঘৃণা করি, নাকি এর ভেতরে আর কিছু আছে যার নাম সে নিজেও জানে না? দিনগুলো ধীরে ধীরে গড়িয়ে যেতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে আখির ভেতরের অস্থিরতা যেন আরও বাড়তে থাকে। আগে সে রাগ, অহংকার আর জেদের আড়ালে এখন একটা অচেনা অনুভূতি জায়গা করে নিচ্ছে, যেটা সে যতই চাপা দিতে চায় ততই সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে। সে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারে না। নিলয়কে না দেখলে তার দিন অসম্পূর্ণ লাগে। ক্লাসে হোক, করিডোরে হোক, দূর থেকে একবার নিলয়কে না দেখলে তার ভেতরে অদ্ভুত অস্থিরতা শুরু হয়, যেন কিছু একটা মিস হয়ে যাচ্ছে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি শুধু রাগ, জেদ, নাকি এর থেকেও বেশি কিছু? তার রাতগুলো এখনো আরও ভারী হয়ে গেছে। বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে সে বারবার ভেবে চলে, আমি ওকে কি ভালোবেসে ফেললাম? এই প্রশ্নটা মনে আসতে সে নিজেই চমকে ওঠে। আখি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। না, এটা হতে পারে না। ও তো আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। ও তো গরিব, আমাদের জগৎটা আলাদা। কিন্তু আমার অনুভূতি কি মিথ্যা? কিন্তু মন শান্ত হয় না, তার চোখ ভিজে ওঠে অজান্তেই। আখি ধীরে ধীরে ফিসফিস করে বলে, কালকে ওকে বলবো সব। অন্যদিকে নিলয় তার ছোট রুমে শুয়ে আছে, সিলিংয়ের দিকে তাকিয়ে। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু তার ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। তার মনে বারবার ভেসে উঠছে আখির মুখ, আখির চোখ, সেই রাগী দৃষ্টি, সেই অদ্ভুত নীরবতা। নিলয় মনে মনে বলে, আমি কি আখিকে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি, কিন্তু ওর তো রাগ, জেদ, ও সহজে কাউকে মেনে নেয় না। আর সবচেয়ে বড় কথা, ও গরিব পছন্দ করে না। থাক, বললে শুধু অপমানই হব। আবার যদি দূরে সরিয়ে দেয়, সেটা আমি সহ্য করতে পারবো না। দুইটা মানুষ, দুইটা আলাদা জগৎ, একই অনুভূতির মধ্যে আটকে আছে। একজন বলতে চায়, আরেকজন ভয় পায় শুনতে। আর এই না বলা কথাগুলোই তাদের জীবনের গল্পকে আরও জটিল করে তুলছে। পরের দিন কলেজের পরিবেশটা যেন আগের দিনের মতোই স্বাভাবিক, কিন্তু ভেতরের দিক থেকে কারো মনই আর স্বাভাবিক নেই। একদিকে আখির অস্থিরতা, অন্যদিকে নিলয়ের চাপা দ্বিধা, আর রাহাতের ভেতরে না বোঝা কৌতূহল। করিডোরে নিলয় আর রাহাত কথা বলতে বলতে দাঁড়িয়েছিল।
হঠাৎই দূর থেকে আখিকে আসতে দেখা যায়। এইবার তার হাঁটার ভঙ্গিতে কোনো অহংকার নেই, বরং এক ধরনের সিদ্ধান্ত নেওয়া মানুষের দৃঢ়তা আছে, যেন সে অনেক ভেবেচিন্তে এসেছে। সে সামনে এসে দাঁড়ায়, চারপাশের শব্দ যেন এক মুহূর্তে কমে যায়। আখি সরাসরি নীলার দিকে তাকায়, একদম স্থির দৃষ্টিতে, যেন আর কোনো লুকোচুরি নেই। তারপর খুব পরিষ্কার গলায় বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে যেন সময় থেমে যায়। নিলয় এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। তার মুখে কোনো কথা আসে না, চোখ শুধু আখির দিকে স্থির হয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা রাহাত তো একেবারে থমকে যায়। কি? তার চোখ বড় হয়ে গেছে, যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিলয় ধীরে ধীরে নিজেকে সামলে নেয়, তারপর নিচু গলায় বলে, আমি তো সাধারণ গরিব ছেলে। তার কণ্ঠে বিস্ময় না, বরং এক ধরনের বাস্তবতা আছে, যেন সে আগেই এই কথার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আখি একটুও দেরি না করে সাথে সাথে উত্তর দেয়, সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিব। তার কণ্ঠে আত্মবিশ্বাস, যেন সে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর সেটা নিয়ে তার কোনো ভয় নেই। নিলয় এবার একটু শক্ত গলায় বলে, এটা কোনো খেলনা না। তার চোখে এখন সিরিয়াসনেস ফুটে উঠেছে, যেন সে এই অনুভূতিকে হালকা করে নিতে দিতে চায় না। আখি একটু এগিয়ে আসে, তার দৃষ্টি আরও স্থির হয়। আমি ছোট মানুষ না যে না বুঝে সিদ্ধান্ত নেব, বুঝেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। চারপাশে কিছু ছাত্র থেমে থেমে তাদের দিকে তাকাচ্ছে। ফিসফিস শুরু হয়ে গেছে, কিন্তু আখির দৃষ্টিতে কোনো দ্বিধা নেই। সে যেন নিজের সিদ্ধান্তে পুরোপুরি স্থির। নিলয় চুপ করে থাকে, তার চোখে হাজারটা চিন্তা, হাজারটা প্রশ্ন। এটা কি সত্যি, নাকি আবার কোনো নতুন ঝড়? রাহাত অবাক হয়ে একবার নিলয়ের দিকে তাকায়, তারপর আখির দিকে। আর সেই করিডোরের মাঝখানে দাঁড়িয়ে থাকে তিনটা মানুষ। একজন নিজের অনুভূতি প্রকাশ করেছে, আর দুইজন এখনও সেটা বুঝে উঠতে চেষ্টা করছে। আর ঠিক এই মুহূর্তেই তাদের জীবনের সবচেয়ে বড় মোড়টা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। কলেজের মাঠে তখন হালকা ভিড়, আকাশে রোদ ঝলমল করছে। ক্লাস শেষে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, কেউ হাসছে, কেউ ফোনে ব্যস্ত। ঠিক সেই স্বাভাবিক মুহূর্তের মাঝেই হঠাৎ করে একটা কালো গাড়ি এসে জোরে ব্রেক কষে, থেমে যায়। গাড়ির দরজা খুলতেই একজন ছেলে দৌড়ে বের হয়ে আসে। তার মুখে আতঙ্ক, শ্বাস ভারী, চোখে ভয় আর তাড়াহুড়া। সে সরাসরি নীলার দিকে ছুটে আসে। নিলয় স্যার, ম্যাডাম সিঁড়ি থেকে পড়ে গেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা ভালো না। এক মুহূর্তে পুরো পরিবেশ থমকে যায়। নীলের শরীর যেন এক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। তার চোখে বড় হয়ে যায়, মুখের সব রং বদলে যায়। কি বলছো তুমি? সত্যি স্যার, এখনই হাসপাতালে নেওয়া হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে নীলয়ের বুকটা ধক করে ওঠে, কারণ ম্যাডাম তার মা। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা আখি এগিয়ে আসে, চারপাশের পরিস্থিতি বুঝতে না পেরে অবাক হয়ে বলে ওঠে, স্যার, কাকে বলছেন? ও তো সাধারণ একটা ছেলে। তার কণ্ঠে আগে সেই অহংকার আর অজানা কৌতূহল মিশে আছে, কিন্তু সেই দৌড়ে আসা ছেলেটা এবার আখির দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, আপনি ভুল জানেন, উনি কোনো সাধারণ মানুষ না। উনি শহরের টপ কোটিপতি, আজমল চৌধুরীর ছেলে নিলয় চৌধুরী। এই কথাটা বলার সাথে সাথে পুরো কলেজ মাঠে যেন বিদ্যুৎ খেলে যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই থমকে যায়, কারো মুখে কথা নেই, কেউ বিশ্বাস করতে পারছে না। ফিসফাস শুরু হয়ে যায়। মা, কি বলছো এটা? নিলয় কোটিপতির ছেলে? আখি একদম স্থির হয়ে যায়, তার চোখে অবিশ্বাস, বিস্ময় আর একটা অজানা ধাক্কা একসাথে ভেঙে পড়ে। সে ধীরে ধীরে নীলয়ের দিকে তাকায়। নিলয় তখনও চুপ, কিন্তু তার চোখ লাল হয়ে গেছে। সে এক সেকেন্ডও দেরি করে না, ছেলেটার দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, চুপ। স্যার, এখনই যেতে হবে, ম্যাডামের অবস্থা খুব খারাপ। নীলয়ের শরীর কেঁপে ওঠে, সে আর কিছু শোনে না। হঠাৎই দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে পড়ে। তার পেছনে পেছনে রাহাতও কোনো প্রশ্ন না করেই উঠে যায়। ভাই, আমি আছি, চল।
গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। কালো গাড়িটা দ্রুত গতিতে ছুটে যায় হাসপাতালের দিকে। আর কলেজের মাঠে দাঁড়িয়ে থাকে শত শত অবাক চোখ। আখি তখনও এক জায়গায় স্থির। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি যাকে এতদিন সাধারণ ভেবেছি সে আসলে এত বড় লোক? হাসপাতালের করিডোরে তখন দৌড়াদৌড়ি, নার্সদের দ্রুত পায়ের শব্দ আর টেনশন ভরা পরিবেশ সব মিলিয়ে চারপাশটা ভারী হয়ে আছে। নিলয় আর রাহাত এক মুহূর্ত দেরি না করে কেবিনের দিকে ছুটে যায়। দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ে নিলয়। বিছানায় শুয়ে আছে তার মা, মুখ ফ্যাকাশে, চোখে ক্লান্তি, শরীরটা যেন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। নিলয় এক সেকেন্ড থেমে থাকে না। সে সরাসরি মায়ের কাছে গিয়ে হঠাৎ করেই কান্না করে দেয়। মা, তার কণ্ঠ ভেঙে যায়, বুক কেঁপে ওঠে, যেন এতদিন জমিয়ে রাখা সব কষ্ট একসাথে বের হয়ে আসছে। মা ধীরে ধীরে চোখ খোলে, কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে, তারপর হালকা কাঁপা গলায় বলে ওঠে, এখন মনে পড়লো আমার কথা? তার কণ্ঠে অভিযোগ নেই, শুধু আছে অভিমান। অনেক দিনের জমে থাকা অভিমান। নিলয় মাথার নিচে করে কাঁপতে কাঁপতে বলে, মনে পড়ে মা, কিন্তু অভিমানে আসে না। কণ্ঠে কষ্ট স্পষ্ট। মা একটু কষ্ট করে উঠে বসার চেষ্টা করেন, তারপর কঠিন গলায় বলেন, আমি তো কিছুই করি নাই, আমার উপরে এত অভিমান কেন? তুমি কেন বাবাকে বোঝাতে পারো নাই মা? আমি টাকা চাই না, আমি শুধু ভালোবাসা চাচ্ছিলাম। তার কণ্ঠ এবার কেঁপে ওঠে, যেন বহুদিনের না বলা অভিযোগ একসাথে বের হয়ে আসছে। ঘরের ভেতর মুহূর্তে নীরবতা নেমে আসে। মা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর হঠাৎ শক্ত গলায় বলেন, আর কোনো কথা শুনতে চাই না, এখন থেকে বাড়িতে থাকবি, না হলে আমার যেদিকে মন চাই চলে যাব। এই কথাটা শুনে নিলয় থমকে যায়, তার বুকটা ভারী হয়ে আসে। সে কিছু বলতে চায় কিন্তু পারে না, কারণ এইবারের সিদ্ধান্তটা শুধু অভিমান না, ভয়ও লুকানো আছে সেখানে। কিছুক্ষণ পর নিলয় ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে আসে। বাইরে দাঁড়িয়ে আছে রাহাত, মুখে চিন্তা আর অবিশ্বাস মিলে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করে, তুই এত ধনী বলিস নাই কেন কখনো? পরিবারের উপর রাগ জেদের কারণে বলিনি। আমি চাইনি মানুষ আমাকে টাকার জন্য চিনুক, আমি চেয়েছিলাম মানুষ আমাকে মানুষ হিসেবে চিনুক। রাহাত কিছু বলে না, শুধু চুপ করে বন্ধুর দিকে তাকিয়ে থাকে। কারণ সে বুঝে গেছে এই ছেলেটার কাছে টাকা থাকলেও সবচেয়ে বড় অভাবটা ছিল ভালোবাসা। আর সেই অভাবটাই আজ তাকে সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছে। কয়েকদিন কেটে গেছে, হাসপাতালের সেই ঘটনা ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে, কিন্তু নিলয়ের জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে তার আর লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। আজ কলেজ গেটের সামনে হঠাৎ করে থেমে যায় একটা গাড়ি, চকচকে কালো রঙের, স্ট্যাটাস বোঝানোর মতো একদম নিখুঁতভাবে সাজানো। পুরো কলেজের ভিড় এক মুহূর্তে থেমে যায়। সবাই গাড়িটার দিকে তাকিয়ে থাকে, কারণ দরজা খুলতেই যেটা বের হয় সেটা দেখে সবাই হা হয়ে যায়, নিলয়। কিন্তু এই নিলয় সেই পুরনো নিলয় না। আজ তার গায়ে দামি ব্র্যান্ডের শার্ট, হাতে ঘড়ি, চেহারায় আত্মবিশ্বাস, আর চারপাশে এক আলাদা রকমের উপস্থিতি, যেন সে আর সাধারণ কেউ না। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। এ তো সেই নিলয় না? ভাই এটা কি সত্যি? গাড়িটা দেখেছিস? কিন্তু নিলয় সবার দিকে না তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে কলেজের ভেতরে। আজ আর কেউ তাকে ছোট করে না, আজ সবাই তাকিয়ে থাকে সম্মান আর বিস্ময়ের মিশ্র দৃষ্টিতে। করিডোরে হঠাৎ আখি সামনে এসে দাঁড়ায়, তার চোখে স্পষ্ট অবিশ্বাস আর চাপা অনুভূতি। এতদিন কোথায় ছিলে? তার কণ্ঠে অভিযোগের সাথে সাথে একটা অজানা টানও আছে। নিলয় শান্তভাবে তার দিকে তাকায়। মা অসুস্থ ছিল, তাই পাশে ছিলাম। কথাটা খুব স্বাভাবিকভাবে বললেও তার চোখে গভীরতা আছে। আখি একটু থেমে যায়, তারপর ধীরে ধীরে বলে, তোমাকে মিস করেছি। কথাটা বলার সাথে সাথে চারপাশের শব্দ যেন একটু কমে যায়। নিলয় এক সেকেন্ড চুপ করে থাকে, তারপর সরাসরি প্রশ্ন করে, কেন? ভালোবাসি তাই। এই কথাটা বলার পর সে আর পিছিয়ে যায় না, বরং স্থির দাঁড়িয়ে থাকে। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর হালকা হাসি দিয়ে বলে, আমার টাকা ভালোবাসো না তো?
কথাটা শুনে আখি এক মুহূর্তের জন্য থমকে যায়। তার চোখে অস্থিরতা দেখা যায়, কিন্তু পরক্ষণেই সে শক্ত হয়ে বলে, আমি যখন তোমাকে ভালোবাসি বলেছি তখন কিন্তু জানতাম না তুমি কোটিপতি। তার কণ্ঠের দৃঢ়তা যেন সে নিজেকে প্রমাণ করতে চাইছে। নিলয় চুপ হয়ে যায়। চারপাশে সবাই নিস্তব্ধ। আখি আর নিলয় মুখোমুখি দাঁড়িয়ে থাকে। একদিকে সত্য, অন্যদিকে সন্দেহ। আর এই মুহূর্তেই তাদের সম্পর্কটা আরেকটা নতুন পরীক্ষার মুখে দাঁড়িয়ে যায়। করিডোরের মাঝখানে দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। চারপাশে কৌতূহলী চোখ, কিন্তু তাদের কথার ভার যেন পুরো পরিবেশকে থামিয়ে দিয়েছে। নিলয় আখির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, যেন সে তার চোখের ভেতরে সত্যটা খুঁজে নিতে চাইছে। এই ভালোবাসাটা সত্যি নাকি শুধু পরিস্থিতির একটা ছায়া? হালকা নিঃশ্বাস ফেলে সে ধীরে ধীরে বলে, যদি আমি আবার বাড়ি ছেড়ে চলে আসি, তাহলে কি আমার হাত ধরতে রাজি হবে? তার কণ্ঠ শান্ত, কিন্তু প্রশ্নটা খুব গভীর। এটা শুধু হাত ধরার কথা না, এটা বিশ্বাসের পরীক্ষা। আখি এক মুহূর্ত দেরি না করে তার দিকে তাকায়। চোখে কোনো দ্বিধা নেই, বরং এক ধরনের জেদ আর আত্মবিশ্বাস মিশে আছে। আমি কিন্তু তুমি গরিব জেনে তোমার হাত ধরতে রাজি হয়েছি নিলয়। কথাটা বলার সাথে সাথে চারপাশে হালকা ফিসফাস শুরু হয়, কিন্তু আখির চোখ সরছে না নিলয়ের দিক থেকে। নিলয় একটু থেমে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়, তারপর ধীরে ধীরে এক ধরনের শান্ত হাসি ফুটে ওঠে, যেন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে সামনে একটু এগিয়ে আসে। নীলের কণ্ঠ এবার আরও নিচু, কিন্তু আরও স্পষ্ট। তাহলে আর কি, বউ সাজার জন্য তৈরি হও। কথাটা বলার সাথে সাথে যেন সময় থেমে যায়। আখির চোখ বড় হয়ে যায়, তার বুকের ভিতর ধক করে ওঠে। কিন্তু সে পিছু হটে না, বরং এক সেকেন্ড নিলয়ের দিকে তাকিয়ে থাকে, যেন সে এই কথাটার মানে নিজের মতো করে বুঝে নিচ্ছে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবাক হয়ে যায়। কেউ হাসছে, কেউ অবাক, কেউ আবার শুধু চুপচাপ তাকিয়ে আছে। কিন্তু নিলয় আর আখি সেই ভিড়ের মাঝেও একে অপরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এই কথাগুলো শুধু মজা না, বরং একটা নতুন জীবনের শুরু, যেখানে ভালোবাসা থাকবে। সময় যেন নিজের নিয়মে সব কিছু বদলে দেয়। সেই করিডোর, সেই কলেজ, সেই অপমান আর সেই না বলা অনুভূতি, সব কিছু পেছনে ফেলে 5টা বছর কেটে গেছে। আজ আর সেই পুরনো নিলয় নেই। আজ সে নিলয় চৌধুরী, নিজের পরিচয় শক্ত, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আর আখি, সে এখন আর সেই রাগী জেদি মেয়ে না শুধু, সে এখন নিলয়ের জীবনের সবচেয়ে কাছের মানুষ। আজ তাদের বিয়ে, পুরো বাড়ি সাজানো, আলো ঝলমলে পরিবেশ, চারপাশে হাসি, আনন্দ, আত্মীয় স্বজনের ভিড়। আর সেই ভিড়ের মাঝেও দুজন মানুষের চোখ আলাদা এক শান্তি, যেন এত বছরের সব দূরত্ব, সব কষ্ট আজ এক মুহূর্তে মুছে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শেষ, সবাই ধীরে ধীরে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নিলয় বসে আছে তার অফিস রুমে। চারপাশে এখনও হালকা আলো জ্বলছে, টেবিলের উপর কিছু ফাইল, কিন্তু তার মন ফাইলের মধ্যে নেই। সে হালকা হাসে, কম্পিউটারের সামনে বসে একটা নতুন ফাইল খুলে লিখতে শুরু করে। বাসর রাত। তার আঙুল কিবোর্ডে চলতে থাকে। নিলয় লিখছে, যে মেয়েটাকে আমি একসময় দূর থেকে শুধু তাকিয়ে দেখতাম, যে মেয়েটা আমাকে অপমান করত, আজ সে আমার পাশে। ভালোবাসা কখনো সহজ না, কিন্তু যখন সত্যি হয় তখন সময়, দূরত্ব আর অভিমান সবকিছু হার মানে। হালকা হাসি ফুটে ওঠে তার মুখে। সে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য আখির মুখটা মনে করে, তারপর ধীরে ধীরে শেষ লাইনটা লিখে ফাইল সেভ করে। এটাই আমাদের গল্প, একটা গরিব ধনী নয়, বরং ভালোবাসার গল্প। নিলয় চেয়ার থেকে উঠে জানালার দিকে যায়। দূরে আলো ঝলমল করছে, আর তার মনে শুধু একটাই অনুভূতি, শেষ পর্যন্ত আমরা একসাথে আছি। তারপর নিলয় রুমে যায়, দেখে আখি অপেক্ষা করছে। সে কাছে গিয়ে আদরের পরশ দেয় কপালে। 5 বছরের ভালোবাসা নিজের করে পেয়েছে, এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে?
তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।